সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে সাধারণ জ্ঞানের ক্লাসে স্বাগতম। আমরা আজকে দেখব বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমানা, সীমারেখা, এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি এখানে রয়েছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের অবস্থান, আয়তন এবং সীমারেখা। তো এই টপিকে আমরা আজকে পড়ব। তো আমরা বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের আয়তন কত বা কি অবস্থায় আছে, বাংলাদেশের সীমারেখা, বাংলাদেশের চারপাশে কি আছে, বাংলাদেশের উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা বা সীমান্ত রয়েছে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব যে বাংলাদেশের কয়টা জেলা আছে সীমান্তবর্তী, তারপরে আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে সেইগুলোর কয়টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা বা সীমান্ত রয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, কারণ এই স্লাইডে আমাদের জাস্ট টপিকটা রয়েছে, এখানে আসলে কোনো তথ্য সেরকম কোনো কিছু নেই। এখানে আমাদের যে মূল টপিক সেটা আমাদের ধীরে ধীরে আসবে। তো আমাদের এখানে প্রথম যে টপিকে রয়েছে সেটা হচ্ছে জাতীয় প্রতীক। তো আমরা জানি যে বাংলাদেশের জাতীয় প্রতীকের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু রয়েছে। বাংলাদেশ রাষ্ট্র যখন তৈরি হয়েছে তখন কিন্তু বাংলাদেশের জাতীয় প্রতীক এবং জাতীয় মনোগ্রাম যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো জাতীয় প্রতীকটা আসলে কি, আমাদের এইখানে ছবিটা দেখলে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি যে জাতীয় প্রতীক জিনিসটা কি। আমাদের এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রতীকের মাঝখানে এখানে কিন্তু একটা শাপলা ফুল রয়েছে। এখানে একটা শাপলা ফুল, সরি, এখানে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা শাপলা ফুল রয়েছে। শাপলা ফুল দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রতীকের মাঝখানে পাট পাতা। পাট হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ এবং প্রধান একটা অর্থকারী ফসল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পাট পাতা রয়েছে এবং দুটো ধানের শীষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং চারটা তারকা রয়েছে। এগুলা কিন্তু পরীক্ষাতে আসে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, নার্সিং পরীক্ষাতে, আরো বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এইগুলা বিভিন্নভাবে আসে। কি কি আছে, কিভাবে আসে পরীক্ষার প্রশ্নগুলা, যে আমাদের জাতীয় প্রতীকে কি কি আছে, এই জিনিসগুলা কিন্তু এখানে পরীক্ষা আসে। যেমন পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি শাপলা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে একটি শাপলা আছে। আমরা যদি এই জাতীয় প্রতীকের যে ছবিটা রয়েছে বা যে লোগোটা রয়েছে সেটা যদি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু এখানে আমাদের সামনে স্লাইড রয়েছে, কিন্তু আমরা যখন পরীক্ষার হলে থাকবো তখন কিন্তু আমাদের সামনে এরকম কোনো স্লাইড থাকবে না। তার কারণে কিন্তু তখন আমরা ইনস্ট্যান্টলি এটা আসলে বুঝতে পারবো না। তো আমাদের জাতীয় প্রতীকটা কেমন, সেই বিষয়টা আমাদের একটু মাথার ভেতর রাখতে হবে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। একটা শাপলা রয়েছে, এবং সব থেকে বেশি যে প্রশ্নটা আসে যে জাতীয় প্রতীকে কয়টা স্টার রয়েছে বা কয়টা তারকা রয়েছে, এই প্রশ্নটা সব থেকে বেশি আসে। তো আমরা দেখলাম এখানে এই পাশে দুইটা আর এই পাশে দুইটা, মোট চারটা তারকা রয়েছে, এবং ধানের শীষ রয়েছে এখানে দুই সাইডে দুটো। এবং আরেকটা জিনিস আছে যে ঢেউ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীর ঢেউয়ের মতো পানি, পানির উপর শাপলা, পানির ঢেউ কয়টা রয়েছে, এখানে কিন্তু পাঁচটা ঢেউ রয়েছে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং পাটের পাতা রয়েছে কিন্তু তিনটি। তো এই টাইপের ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু অনেক সময় করা হয়ে থাকে। যিনি প্রশ্নকর্তা তিনি যদি মনে করে থাকেন যে আমি একটু ডিপ থেকে প্রশ্ন করব, যেন স্টুডেন্ট একটু কনফিউজড করা যায়, স্টুডেন্টকে একটু চাপে ফেলা যায়, একটু সমস্যায় ফেলা যায়, তো সেই ধরনের কিন্তু প্রশ্ন আসে। তাছাড়া কিন্তু নর্মালি যে প্রশ্নগুলো জাতীয় প্রতীক থেকে আসে, সেই প্রতীকের থেকে একটা কমন প্রশ্ন যেগুলা, সেই কমন প্রশ্নগুলা কিন্তু আসে জাতীয় প্রতীকের ডিজাইনারকে। হিউজ বার, অনেকবার এসেছে এই প্রশ্নটা, যে জাতীয় প্রতীকের ডিজাইনারকে। এটা হচ্ছে কামরুল হাসান, আমরা এটা জানি ডিজাইনার। এবং কবে গৃহীত হয়, 1971 সালে এটা গৃহীত হয়েছে এবং 72 সালে এটা অনুমোদন লাভ করেছে। তো আমাদের জাতীয় প্রতীকে কি ফুটে উঠেছে, এই টাইপের প্রশ্ন কিন্তু করা হয়। আমাদের জাতীয় প্রতীকে আমাদের বাংলার প্রকৃতি এটা কিন্তু ফুটে উঠেছে। তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করব যে কয়টা তারকা রয়েছে। তারকা রয়েছে চারটি, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা দেখি যে ঢেউ রয়েছে কয়টি, ঢেউ রয়েছে হচ্ছে পাঁচটি।
এই দুটা বেশি গুরুত্বপূর্ণ। যদি বলে যে ধানের শীষ কয়টা, তাহলে 2টি। তারপর হচ্ছে পাট পাতা হচ্ছে 3টি। তো এটাই হচ্ছে এখানে মূল বিষয়, জাতীয় প্রতীকের ওভারঅল জিনিসগুলো। এর বাইরে থেকে নরমালি জাতীয় প্রতীক থেকে খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসে না। তো আমরা যদি এর পরবর্তী স্লাইডে চলে যাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা একটা রাষ্ট্রের নাগরিকদের জন্য এবং একটা রাষ্ট্রের গর্বের জায়গা হচ্ছে পতাকা। তো এই জাতীয় পতাকা থেকে বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকাটা, এটা আমরা দেখতে পারি যে এখানে কিন্তু একটা শেপ রয়েছে পতাকার, সবুজের বুকে লাল, গাঢ় সবুজ যেটা বলা হয়, এবং তার মাঝখানে কিন্তু সূর্যের মতো লাল রয়েছে এটা পতাকা। এবং এখানে কিন্তু একটা প্রশ্ন এসে থাকে নর্মালি চাকরির পরীক্ষাতে, সেখানে দেখা যায় যে বাংলাদেশের পতাকার সাথে কোন দেশের পতাকার মিল রয়েছে। এটা কিন্তু জাপানের পতাকার মিল রয়েছে। আলটিমেটলি কালারটাতে মিল নাই, জাপানের পতাকা হচ্ছে সাদা এবং ওদের পতাকার মাঝখানে লাল। তো একই শেপের হওয়ার কারণে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে। এবং এই জাতীয় পতাকা নিয়ে আরো অনেক প্রশ্ন রয়েছে, বিভিন্নভাবে আসে। জাতীয় পতাকার ডিজাইনার কে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো জাতীয় পতাকার ডিজাইনার যদি বলে যে ডিজাইনার, জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ডিজাইনার জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এটা কিন্তু একদম একটা কমন প্রশ্ন। আমরা যখন সাধারণ জ্ঞান পড়ি, সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো নির্দিষ্ট কিছু কমন টপিকস থাকে, এবং আমরা যে কোনো চাকরির পরীক্ষাতে নর্মালি আমরা সেই বিসিএস পরীক্ষা হোক, বা আমরা 10ম থেকে 20তম গ্রেডে হোক, নার্সিং পরীক্ষা হোক, নিবন্ধন পরীক্ষা হোক, বা প্রাইমারি পরীক্ষা হোক, যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু সাধারণ জ্ঞানের সিলেবাসটা অলমোস্ট সেম, এবং প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু একই। এবং আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ভালো প্রস্তুতি নিতে চায়, যে আমরা যে স্লাইড প্রোভাইড করি, আমরা যে ক্লাসটা নেই, এবং আমাদের যে বই রয়েছে, এর পাশাপাশি আরও ভালো প্রিপারেশনের জন্য কিন্তু নর্মালি একটা জব সলিউশন সবাই সলভ করে থাকে। তো সেই জব সলিউশনগুলো আমরা সলভ করলে একটা জিনিস সবসময় দেখতে পাই, যে কিছু কমন প্রশ্ন ঘুরে ফিরে সব জায়গাগুলোতেই আসে। এবং 10ম থেকে 20তম গ্রেডের যে জবগুলা, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে, যে বাংলাদেশের পতাকার, আধুনিক পতাকার ডিজাইনারকে। তো বাংলাদেশের পতাকার ডিজাইনারকে বা বাংলাদেশের আধুনিক পতাকার ডিজাইনারকে যেই বলুক না কেন, সেটা কিন্তু এই কামরুল হাসান হবে। কিন্তু এখানে আরেকটা বিতর্কিত প্রশ্ন থেকে যায়, যদিও সেটা ওইভাবে আসে না। বাংলাদেশের পতাকার প্রথম ডিজাইনার কে ছিলেন, এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে অনেক সময়। শিবনারায়ণ দাস নামে একজন ব্যক্তি ছিলেন, শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস, তাকে বলা হয় বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার। আমরা জানি যে প্রথম যে পতাকাটা ছিল বাংলাদেশে, সেই পতাকাটার ভিতরে কিন্তু একটা মানচিত্র খচিত পতাকা ছিল। সেই মানচিত্র খচিত পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস। পরবর্তীতে কালের পরিক্রমায় এই শিবনারায়ণ দাস পতাকার ডিজাইনার থেকে হারিয়ে যে কামরুল হাসান কিন্তু এই পতাকার ডিজাইনার হিসেবে পরিচিতি লাভ করেছেন। তো নর্মালি আমাদের পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা করা হয়, সেখানে নর্মালি কামরুল হাসানই উত্তর হয়। এবং এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা আসে, যে পতাকার রেশিও কত, রেশিও অনুপাতটা পরীক্ষায় আসে। তো অনুপাতটা যদি এভাবে দেখা হয়, তো এখানে 10:6, 10:6, আবার এইখানে যদি এটা যদি আমি কমাই দেই, তাহলে 5:3। মানে দৈর্ঘ্য যদি 10 হয়, প্রস্থ হবে 6, দৈর্ঘ্য যদি 5 হয়, তাহলে প্রস্থ হবে 3। তো এভাবে কিন্তু এই অনুপাতটাকে ভাগ করা হয়। এবং এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে পতাকার যে লাল বৃত্তের যে মাপটা রয়েছে, বৃত্তের একটা মাপ রয়েছে। আমার বড় একটা পতাকা বানাইলাম। অনেক সময় দেখা যায় যে পতাকার সঠিক মাপ না হলে কিন্তু আমরা এমনিতে ব্যবহারের জন্য যেকোনো পতাকা নিতে পারি। কিন্তু সঠিক মাপের, আমি রাষ্ট্রীয় কার্যে ব্যবহার করব বা সঠিক পতাকার জন্য কিন্তু আমার সঠিক মাপ দরকার। তো এই সঠিক মাপের জন্য আমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে 5/1 আমার যে মূল যে পতাকার সাইজ, তার 5/1 কিন্তু আমাকে এখান থেকে দিতে হবে। এটা হচ্ছে এখানে মূল বিষয়। তাহলে আমাদের দেখলাম প্রথমে আমাদের বাংলাদেশের পতাকার যে কালার, এটা তো আমরা সবাই জানি, এটা পরীক্ষায় আসলে সবাই আমরা পারবো। তো এখানে মূল বিষয়টা হচ্ছে জাতীয় পতাকার ডিজাইনার বা আধুনিক পতাকার ডিজাইনার, এটা হচ্ছে কামরুল হাসান।
আর বাংলাদেশের প্রথম যে মানচিত্র খচিত যে পতাকাটা ছিল সেই পতাকার ডিজাইন হচ্ছে শিবনারায়ণ দাস। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে দেখতে হবে, এবং পতাকার যে অনুপাতটা, রেশিওটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমি লিখে দিয়েছি যে 10:6, এবং এখানে যদি আমাদের সেভাবে বড় হতে থাকে তাহলে কিন্তু এখানে আমি যদি এখানে দেই 15 দেই, তাহলে কিন্তু এখানে 9 হবে। তো এইভাবে কিন্তু আমার বাড়তে থাকবে। যদি আমি এখানে 20 দেই তাহলে এখানে 12 হবে। মানে 20 যদি আমার দৈর্ঘ্য হয় 12 হবে প্রস্থ, 5 যদি দৈর্ঘ্য হয় 3 হবে প্রস্থ, 10 যদি দৈর্ঘ্য হয় 6 হবে প্রস্থ। এভাবে বাড়তে হবে। দেখা যাচ্ছে পতাকা অনেক বড় করতে পারি আমরা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন খেলাধুলা উপলক্ষে অনেক বড় একটা পতাকা টানি। তখন আমার সাইজ এবং শেপ ঠিক রাখার জন্য কিন্তু আমার এই অনুপাতটা কিন্তু আমাকে মেইনটেইন করতে হবে। এরপরে যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, পতাকা দিবস। বাংলাদেশের পতাকা দিবস কিন্তু ২রা মার্চ। পতাকা দিবস। পতাকা দিবস হচ্ছে ২ মার্চ। ২ মার্চ পতাকা দিবসটা কেন হলো? আমরা যদি বাংলাদেশের ইতিহাস পড়ে থাকি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়ে থাকি, তাহলে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল। তো বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেছিল? আসম আব্দুর রব। তো আমরা আসম আব্দুর রব সম্পর্কে নিশ্চয়ই জেনে থাকবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডাকসু আছে। ডাকসু, DUSU, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। TU দ্বারা ঢাকা ইউনিভার্সিটি, সি দ্বারা সেন্ট্রাল, এস দ্বারা স্টুডেন্ট, দ্বারা ইউনিয়ন। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, এরকম প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ থাকে। তো এই কেন্দ্রীয় ছাত্র সংসদের ইলেকশনে যিনি নির্বাচিত হন, প্রধান যিনি হন, তাকে বলে ভিপি। আমরা রিসেন্টলি দেখেছি যে ভিপি নূর, মানে আমাদের এই প্রজন্মে আমরা দেখেছি দীর্ঘ 28 বছর পরে কিন্তু সে কিছুদিন আগে কিন্তু নির্বাচিত হয়েছিল। তো আসম আব্দুর রব তৎকালীন সময়ে ডাকসুর ভিপি ছিলেন। যেহেতু ডাকসুর ভিপি ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের নির্বাচিত, তিনি কিন্তু ওই স্বাধীনতা পূর্ববর্তী সময়টাতে বাংলাদেশের যে পতাকা, সেই পতাকাটা প্রথম উত্তোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলার সামনে। এই জন্য কিন্তু এই পতাকা দিবসটা ২রা মার্চ। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা ওতপ্রোতভাবে বাংলাদেশের ইতিহাসে জড়িত রয়েছে পতাকা দিবস। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়, তাহলে প্রথম হচ্ছে ২রা মার্চ। এটা অবশ্যই সালটা আমাদের মনে রাখতে হবে যে ৭১ সালে, কারণ মুক্তিযুদ্ধের সময় ২রা মার্চ ১৯৭১ সালে প্রথম উত্তোলন করা হয়েছিল। কে উত্তোলন করেছিল? আসম আব্দুর রব। কোথায় উত্তোলন করা হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলার পাদদেশে। এটা হচ্ছে একটা পতাকার মানে জাতীয় যে পতাকার সাথে রিলেটেড একটা প্রশ্ন। এরপরে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে, জাতীয় সঙ্গীতের সাথে প্রথম পতাকা কবে উত্তোলন করা হয়েছিল? জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়েছিল প্রথম? এটা হচ্ছে ৩ মার্চ বা ৩রা মার্চ। প্রথম যে ২ তারিখে করা হয়েছে তখন কিন্তু জাতীয় সঙ্গীত গেয়ে উত্তোলন করা হয়নি। ৩ মার্চের যে জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করা হয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে পতাকা উত্তোলন সম্পর্কে। বিদেশি মিশনে বা বাংলাদেশের বাইরে বাংলাদেশের পতাকা কবে কোথায় উত্তোলন করা হয়েছিল? বিদেশে, বাংলাদেশের বাইরে এটা প্রথম উত্তোলন করা হয়েছিল কলকাতায়। বিদেশে প্রথম করা হয়েছিল কলকাতায়। কলকাতায় বাংলাদেশ মিশনে এই ১৮ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীনতার পরে প্রথম বিদেশে পতাকা উত্তোলন করা হয়েছিল। তো এই বিষয়টাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশের পতাকার, আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের পতাকার সাথে কোন ২ টা দেশের পতাকার মিল রয়েছে। একটা হচ্ছে জাপান, একটা হচ্ছে পালাও।
পালাও একটা স্বাধীন দেশ, জাপান একটা স্বাধীন দেশ, এই দুইটা দেশের পতাকার সাথে বাংলাদেশের জাতীয় পতাকার মিল রয়েছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা যেটা পড়ে থাকি। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আসে যে এটা আমরা অন্য একটা স্লাইডে পাবো যে বাংলাদেশের মানচিত্র প্রথম কে এঁকেছিলেন? জেনারেল জেমস রোনেল। জেমস রোনেল জেমস রোনেল প্রথমে মানচিত্র এঁকেছিলেন। তো আমরা এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তাহলে আমরা এখানে পতাকার যে বিষয়টা আমরা দেখলাম, তাহলে পতাকার ওভারঅল বিষয়টা আমরা আরেকবার একটু মনে রাখার জন্য রিভাইজ করি। কারণ আমাদের অন্যান্য সাবজেক্টের যে বিষয়টা, অন্যান্য সাবজেক্টে যে বিষয় থাকে সেখানে দেখা যাচ্ছে অনেক কিছু বোঝার ব্যাপার থাকে। একটা ম্যাথ শিখতে গেলে সেখানে অনেক কিছু বোঝার ব্যাপার থাকে। সাধারণ জ্ঞানে বোঝার ব্যাপারটা যতটুকু আছে তার থেকে বেশি হচ্ছে মুখস্থ করার ব্যাপার। এখন মূল ফ্যাক্টর কি? সাধারণ জ্ঞান তো হিউজ। এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। বাংলাদেশ, পৃথিবী, সাম্প্রতিক সবকিছু এই সিলেবাসের আওতাভুক্ত। এখন আমাদেরকে এইটা প্রশ্ন এনালাইসিস করতে হয়। আমরা দীর্ঘদিন এই সাধারণ জ্ঞান নিয়ে কাজ করি এবং সাধারণ জ্ঞান পড়িয়ে থাকি। এই সাধারণ জ্ঞানের মূল যে বিষয়টা আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন এনালাইসিস করতে হবে যে কোন ধরনের প্রশ্ন আসলে আমরা যে সেক্টরে চাকরির পরীক্ষা দিচ্ছি, আমাদের নার্সিং পরীক্ষা, সেখানে কোন লেভেল থেকে বা কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলোর জায়গা থেকে আমাদের একটা সাজেশন ভিত্তিক পড়তে হবে। কারণ আমরা যদি সমস্ত পৃথিবীর সমস্ত কিছু পড়তে যাই, দিন শেষে আমাদের এটা মাথায় থাকবে না। আমরা যদি সবকিছু পড়তে যাই, সমস্ত পৃথিবী বাংলাদেশের সবকিছু পড়তে যাই, তাহলে আমরা সাধারণ একটা থিওরি আছে যে যত পড়বা তত ভুলবা। কারণ হিউজ পরিমাণে পড়তে হয়। মানে এত বড় সিলেবাস অন্য কোনো সাবজেক্টে নাই। আমরা যে সাবজেক্টই পড়ি না কেন নির্দিষ্ট সিলেবাস আছে। আর সাধারণ জ্ঞানে দেখা যাচ্ছে আমি একটা বই ছাপালাম। তারপরে আজকে যেটা ঘটতেছে, কালকে যেটা ঘটতেছে সাম্প্রতিক কিন্তু প্রতিনিয়ত আসছে। তো সেই জায়গায় সাধারণ জ্ঞানের নির্দিষ্ট সিলেবাসটা মেইনটেইন করে না। তো এখানে আমাদেরকে প্রচুর রকম কৌশলী হতে হবে। বিশেষত প্রশ্ন এনালাইসিস করতে হবে যে বিগত বছরগুলাতে কোন ধরনের প্রশ্ন এসেছে এবং এই প্যাটার্নে প্রশ্ন কিভাবে আসছে। যেমন আমি যদি ১০ বছর আগের প্রশ্ন এনালাইসিস করি, ১০ বছরে যেই রকম প্রশ্ন এসেছে সেরকম প্রশ্ন কিন্তু এই বছর নাও আসতে পারে। আমাদেরকে দেখতে হবে বিগত ২-৩ বছরে কোন প্যাটার্নে প্রশ্ন আসছে এবং পুরাতন প্রশ্নগুলাও আসে। এখন সাম্প্রতিক প্রশ্নগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কি পরিমাণ সাম্প্রতিক আসছে, কি পরিমাণ বেসিক প্রশ্ন আসছে, সেই জিনিসগুলো এনালাইসিস করে আমাদেরকে পড়তে হবে। তো যেহেতু আমরা আছি তোমাদের সাথে, সেহেতু এটা আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের জন্য ম্যাটেরিয়াল রেডি করে দেওয়া বা ক্লাসে জিনিসটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া, যাতে তোমরা এটা সহজে আয়ত্ত করে নিতে পারো। তো এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা এর পরবর্তী যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডে আমরা চলে যেতে চাচ্ছি। এরপরে আমরা দেখো যে জাতীয় স্মৃতিসৌধ। সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধটা নিশ্চয়ই তোমরা দেখেছো। সাভারে আমরা যখন যাই, এই স্মৃতিসৌধে কিন্তু অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বা বিভিন্ন কিছু উপলক্ষে এখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয় বা আমরা দেখেছি যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান, বর্তমান যে ইন্টেরিম গভর্নমেন্ট রয়েছে, বর্তমানে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? সেটা হচ্ছে ইন্টেরিম গভর্নমেন্ট বা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটাকে অন্য নামে তত্ত্বাবধায়ক সরকারও ডাকা যায়। সেই সরকার ব্যবস্থা নিয়ে আরেকটা স্লাইড আছে, আমি একটু পরেই আসছি। তো এখানে আমি যেটা বলছি যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের যে ইন্টেরিম গভর্নমেন্টের যিনি হচ্ছে প্রধান, তিনি যখন দায়িত্ব গ্রহণ করলেন তার পরদিন আমরা দেখেছি যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু শহীদদের প্রতি কিন্তু সেখানে তিনি শহীদদের স্মৃতির সম্মানে সেখানে কিন্তু তিনি পুষ্পস্তবক বা ফুলের যে মালা বা ফুলের যে তোড়া সেটা কিন্তু তিনি দিয়ে এসেছেন। এভাবে কিন্তু আমরা দেখে থাকি। তো এই ৭টা যে স্তম্ভ রয়েছে, ৭টা ধাপ রয়েছে এখানে, যে আমরা দেখতে চাচ্ছি যে এখানে যে ধাপগুলো রয়েছে আমাদের, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে এখানে একটা ধাপ আমরা দেখলাম, সবচেয়ে ছোট ধাপটা। এই ছোট ধাপটা শুরু হয়েছে এখানে, স্লাইডে একটু ছোট করে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ৫২, ৫২র ভাষা আন্দোলন। নিচের ধাপটা হচ্ছে ৫২র ভাষা আন্দোলন। তো এরপর হচ্ছে ৫৪ যুক্ত ফ্রন্টের নির্বাচন। এরপর হচ্ছে ৫৬র শাসনতন্ত্র আন্দোলন। এবার যদি আমরা দেখি যে আমরা যদি দেখার চেষ্টা করি ৬২র
শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, এখানে স্লাইডগুলো ছোট করে দেখা যাচ্ছে, ৭১-এর মুক্তিযুদ্ধ। এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের অভ্যুদয়, এগুলোকে বলে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তো আমরা যদি এখানে প্রাথমিকভাবে সংক্ষেপে কিছু বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করি, আমাদের কিন্তু এই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে আলাদা ক্লাস হবে। তো আমরা এখানে বাংলাদেশ পরিচিতির ভিতর আমরা এখানে জাতীয় স্মৃতিসৌধের যে বিষয়টা, এই স্মৃতিসৌধের বিষয়টা নিয়ে বেসিক আলোচনা করব। তারপরে এখানে যে টুকটাক যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমি দিব। প্রাথমিকভাবে আমি স্মৃতিসৌধ সম্পর্কে একটু বলবো। স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? তো এটা আমরা সবাই জানি যে সাভারে অবস্থিত। স্মৃতিসৌধটা কিন্তু সাভারে অবস্থিত। এবার যদি আমরা দেখি এটার অপর নাম কি, এই স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। সাভারের যে স্মৃতিসৌধ রয়েছে এর অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। আচ্ছা, এই সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ এটা একটা ভাস্কর্যের মতোই আছে। এটার স্থপতি হচ্ছে মইনুল হোসেন। স্থপতিকে মইনুল হোসেন। এটা কিন্তু অনেকবার করে বিভিন্ন জায়গায় পরীক্ষা আসে। আমরা বিভিন্ন স্থাপত্য শিল্প, স্থাপত্য, ভাস্কর্য এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখে থাকি বিভিন্ন জায়গায়। তো এখানে একটা জিনিস আমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার হতে হবে যে স্থাপত্য এবং মূর্তি, ভাস্কর্য এবং মূর্তির ভিতরে পার্থক্য কি। তো দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক নেতা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মূর্তি বানানো দেখি বিভিন্ন জায়গায়। যেমন আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিন্তু এটাকে কিন্তু মূর্তি বলে না, এটাকে ভাস্কর্য বলে। তো মূর্তি এবং ভাস্কর্যের বেসিক পার্থক্য হচ্ছে এটাই যে ভাস্কর্যগুলাকে একটা স্মৃতি রক্ষার্থে এটা তৈরি করা হয়, আর মূর্তি যেটাকে পূজা করা হয় বা ইবাদত করা হয়, বিভিন্ন ধর্মের লোকেরা এটাকে ওটাকে দেবতা হিসেবে পূজা করে। বাট আমাদের যে ভাস্কর্যগুলো, যেমন এটা একটা ভাস্কর্য স্মৃতি রক্ষার্থে, এখানে গিয়ে কেউ সেজদা দেয় না বা এখানে কেউ পূজা করে না, এটা একটা ভাস্কর্য। এই ভাস্কর্যের স্থপতি হচ্ছে আমি লিখেছি যে মইনুল হোসেন। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এটার উচ্চতা কত? এই সাভারের যে জাতীয় স্মৃতিসৌধটা এটার উচ্চতা কত এটা খুবই গুরুত্বপূর্ণ। 46.5 বা 46.5 মিটার, 46.5 মিটার বা 46.5 মিটার বা 150 ফুট। মিটারকে ফুটে ডাইভার্ট করলে হচ্ছে 46.5 মিটারে 150 ফুট হয়। তো এটাই এটার উচ্চতা। এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্ন আমরা পড়লে এটা দেখতে পারি। এবং আমরা সাধারণ জ্ঞানের যে প্রস্তুতিটা নিব, দেখা যাচ্ছে যে ১০ম থেকে ২০তম গ্রেডের যত চাকরি আছে সকল চাকরিতেই কিন্তু আমাদের জন্য এটা ইফেক্টিভ হবে এবং ওইভাবেই আমরা এখানে পড়াবো। তো এটার আয়তন আসতে পারে যে এই যে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধটা টোটাল বিশাল বড় একটা এরিয়া, এই এরিয়াটার টোটাল আয়োজন কত? আয়তন তো এটা হচ্ছে ৮৪ একর, ৮৪ একর এটার আয়তনটা। এবার আমরা এখানে যে ধাপগুলা রয়েছে সেই ধাপগুলা নিয়ে অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করব। ৫২ ভাষা আন্দোলন সম্পর্কে আমরা জানি যে এই ৫২ ভাষা আন্দোলনটা প্রথমে এটা শুরু হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে, তারপরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এবং আমরা জানি যে ১৯৫২ সালের যে ২১শে ফেব্রুয়ারি যে তারিখটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটা সৈনিক গাজীউল হকের নেতৃত্বে এই একটা মিছিল বের হয়। যেমন পাকিস্তানি যারা পুলিশ ছিল তারা একটা কারফিউ জারি করেছিল, ১৪৪ ধারা জারি করেছিল যে একত্রে সভা সমাবেশ করা যাবে না, এরকম একটা নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে কিন্তু ভাষা সৈনিক গাজীউল হকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ছাত্ররা এই আন্দোলনটা বের করে এবং সেখানে কিন্তু পাকিস্তানি পুলিশ গুলি করেছিল আমরা জানি, এবং সালাম, রফিক, জব্বর, বরকত তারা কিন্তু এখানে নিহত হয়েছিল। আমরা জানি যে তারা হচ্ছে আমাদের ভাষা শহীদ। এখানে একটা টার্ম আমাদের মনে রাখতে হবে যে ভাষা সৈনিক আর ভাষা শহীদ। ভাষা সৈনিক জিনিসটা কি? যারা ভাষা আন্দোলন করেছে, যোদ্ধা। যেমন গাজীউল হকের নেতৃত্বে ভাষা আন্দোলন যে কারফিউ যেটা ১৪৪ ধারা ভঙ্গ করা হলো, তিনি কিন্তু মারা যাননি, তিনি জীবিত ছিলেন। এটা হচ্ছে ভাষা সৈনিক, আর ভাষা শহীদ হচ্ছে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন।
তো এটা হচ্ছে প্রাথমিকভাবে 52 ভাষা আন্দোলন রিলেটেড টপিক। আমাদের বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস থাকবে তখন এই টপিকস গুলো আমরা আরো অনেক ডিটেইলস পড়বো। তখন আরো সুন্দর করে আমাদের বিস্তারিত স্লাইড দেওয়া থাকবে। ৫৪ র যুক্ত ফ্রন্টের নির্বাচন। এই ৫৪ র যুক্ত ফ্রন্টের নির্বাচনে ৪ টা রাজনৈতিক দল মিলে একটা জোট গঠন করে। তো এই ৪ টা রাজনৈতিক দল নেজাম ইসলাম, বামপন্থী গণতন্ত্রী, আওয়ামী মুসলিম লীগ এবং কৃষক শ্রমিক পার্টি। এই ৪ টা রাজনৈতিক দল মিলে একটা জোট গঠন করেছিল। সেটা হচ্ছে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়েছিল ১৯৫৪ সালে। জোটটা গঠন করা হয়েছিল ৫৩ সালে। ৫৪ সালে একটা ইলেকশন হলো এবং এই ইলেকশনে কিন্তু এই যুক্ত ফ্রন্টের যে জোটটা তারা কিন্তু এখানে জয়লাভ করেছিল। এরপরে ৫৬ শাসনতন্ত্র আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন এইগুলা আমরা দেখা যায় যে বিভিন্ন চাকরির পরীক্ষাতে নরমালি এই টপিকসগুলো থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না। ৬৩-র ৬ দফা আন্দোলন এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রিলেটেড। তো বর্তমান সময়ে বাংলাদেশে একটা সরকারের একটা পট পরিবর্তন হয়েছে। যখন আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে ক্ষমতায় ছিল তখন বঙ্গবন্ধু, শেখ হাসিনা বা তাদের পরিবার বা তাদের বিভিন্ন বই বা তাদের যে অবদান মুক্তিযুদ্ধ বা অন্যান্য জিনিস এইগুলো নিয়ে প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন আসতো। দেখা যাচ্ছে যে যেকোনো চাকরির পরীক্ষাতে এক বা একাধিক প্রশ্ন থাকতই কনফার্ম। কিন্তু বর্তমান সময়ে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছেন বা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে যেখানে শেখ হাসিনার যে স্বৈরাচারী সরকার বা ফ্যাসিবাদী সরকার যেটাকে বলা হচ্ছে, তো এই সরকার একটা উৎখাত হয়েছে। দ্যাটস ওয়াই এই সময়ে আমাদের যে শেখ মুজিব রিলেটেড যে প্রশ্নগুলো যেভাবে আমরা আগে অনেক গুরুত্ব দিয়ে পড়তাম, এখন আমরা জাস্ট সিম্পলি পড়ার চেষ্টা করব। অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ এই গভর্নমেন্ট থাকাকালীন সময় হয়তোবা এই জায়গাগুলা স্কিপ করবে। যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল তখন দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল, জিয়া রহমান বা তাদেরকে কিন্তু স্কিপ করে প্রশ্ন আসতো। এখন আমাদের পরীক্ষার হলে কিভাবে যেতে হবে? স্মার্ট হয়ে যেতে হবে। এখন স্মার্ট কি? বাট আমি অনেক সুন্দর সেজেগুজে গেলাম, এটা কিন্তু আসলে স্মার্ট না। আমার স্মার্টনেসটা ওইখানেও থাকতে হবে যেমন প্রিপারেশনের স্মার্টনেস। এখন সাধারণ জ্ঞান হিউজ একটা টপিকস, এর কোনো নির্দিষ্ট গণ্ডি নেই। তো এটার জন্য আমাকে বুঝতে হবে যে কোন টপিকসটা থেকে আমি খুব ভালো করে পড়বো, কোন জায়গা থেকে আমার প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। তো সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তারপর আমরা ৬ দফার বেসিক জিনিসগুলো পড়বো। ৬ দফার ৬ টা দফা ছিল। এটার মূল ব্যাপার হচ্ছে এটাকে বলা হচ্ছিল বাঙালি জাতির স্বায়ত্ত শাসন এবং বাঙালি জাতির মুক্তির সনদ এবং এটাকে বলা হচ্ছে মেঘনা কার্টার সাথে তুলনা করা হতো। ব্রিটিশ একটা সনদ ছিল মেঘনা কার্টা। তো সেই মেঘনা কার্টা সনদের সাথে এটাকে তুলনা করা হচ্ছিল। এই ৬ দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ বা বাঙালির মেঘনা কার্টা। এটা এখানে আমরা আপাতত দেখব। ৬৯ এর গণঅভ্যুত্থান, এটাও শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা। এটা আমরা যদি ৬৯ এর গণঅভ্যুত্থান দেখি, আমরা যদি ৬৮ সাল দেখি, ৬৮ সালে দেখব যে আমরা আগরতলা, পশ্চিমবঙ্গে এটা আ এটা ভারতের মধ্যে। এই আগরতলা যে ষড়যন্ত্র পশ্চিমবঙ্গে না, এটা ইন্ডিয়াতেই। তো আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা হয়েছিল, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য যে মামলাটা ছিল, সেখানে আগরতলা ষড়যন্ত্র মামলার এখানে আসামি ছিল ৩৫ জন। শেখ মুজিবুর রহমান ছিল প্রধান আসামি এবং তাকে একটা মামলা দেওয়া হলো যে সে রাষ্ট্রদ্রোহিতা করেছে। তো পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতা করার কারণে তাকে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের এগেইনস্টে তাকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে কিন্তু তার এগেইনস্টে একটা মামলা দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তো সেই মামলাটার এগেইনস্টে একটা গণ অভ্যুত্থান হলো। এখন আমরা যে ৬৯ এর গণ অভ্যুত্থানে এখানে পড়ছি, এখন আমাদের যদি রিসেন্ট টাইমে প্রশ্ন আসে বা আগামী ২-৪ বছরে প্রশ্ন আসে বা পরবর্তীতে এই গভর্নমেন্ট থাকা অবস্থায় যদি প্রশ্ন আসে, তাহলে আমাদের কাছে ২৪ এর গণ অভ্যুত্থানটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই ৬৯ এর গণ অভ্যুত্থান থেকে। ৬৯ এর আমরা এখন এই যে এই প্রজন্ম যারা আমরা আছি, তা আমরা দেখেছি যে ২৪ এর গণ অভ্যুত্থানটা কিভাবে হয়েছে। ছাত্র জনতার আন্দোলন, জনমানুষের আন্দোলন, পেশাজীবীদের আন্দোলন। ওই ৬৯ ও একইভাবে সবাই একসাথে যুক্ত হয়ে শেখ মুজিবুর রহমানকে যখন এই মামলায় জেলে নিয়ে যাওয়া হলো, তাকে মুক্তির জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল। তো সেটাকে বলা হয় ৬৯ এর গণ অভ্যুত্থান। এবার আমরা ৭১ এর মুক্তিযুদ্ধ। ৭১ এর মুক্তিযুদ্ধ অনেক বিশাল ব্যাপ্তি রয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সাথে সবসময় জড়িত আছে। এটা সারা জীবন থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলো থেকে সবসময় ভর্তি মানে বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো আছে, সেই জায়গাগুলোতে আসলে প্রশ্ন আসে। ৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অবশ্যই আলাদা করে ক্লাস থাকবে এবং সেই আলাদা ক্লাসে ব্যাপক হারে স্লাইড থাকবে। তো সেই ৭১ এর যে মুক্তিযুদ্ধ কিভাবে হলো, কবে থেকে শুরু হলো, কত মাস ব্যাপী স্থায়ী ছিল, তো এই বিষয়গুলো আমরা মোটামুটি জানি। তখন আমরা এই ৭১ এর মুক্তিযুদ্ধ রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে পড়ব। এইখানে জাস্ট এইখানে আমাদের মূল টপিকসটা ছিল হচ্ছে
স্মৃতিসৌধ। তো স্মৃতিসৌধের যে ইয়েগুলো রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে যে রাষ্ট্রীয় মনোগ্রাম, বাংলাদেশ সরকারের যে লোগোটা। আমরা আগে একটা দেখেছি রাষ্ট্রীয় প্রতীক। এই রাষ্ট্রীয় প্রতীকের সাথে অনেকে এই বাংলাদেশের মনোগ্রামটাকে মিলিয়ে ফেলে। কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। যেটার মধ্যে আমরা ৪ টা তারকা দেখেছি, তারপরে হচ্ছে শাপলা ইয়ে দেখেছি। এই যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতীক। আর এটা হচ্ছে সরকারের লোগো। যেকোনো সরকারি অফিসে গেলে বা সরকারি চিঠিপত্রে দেখবেন যে একটা সিল মারা আছে। এটা হচ্ছে সরকারি লোগো। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এইখানেও কিন্তু স্টার রয়েছে। রাষ্ট্রীয় প্রতীকেও যেমন তারকা রয়েছে, সাদা কালার, এটার মধ্যে পড়ছে না। এখানে দুটো, এখানে দুটো, এখানেও কিন্তু ৪ টা তারকা রয়েছে এবং উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে সরকার লেখা রয়েছে। তো এই যে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামটা কিভাবে আছে এবং মধ্যে লালের মধ্যে সবুজের যে একটা কালারে সেটাকে বাংলাদেশের একটা মানচিত্রের একটা শেপ দেওয়া রয়েছে, এটাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। তো রাষ্ট্রীয় মনোগ্রামের যে রচয়িতা, এইটা পরীক্ষায় আসে। এছাড়া খুব বেশি একটা পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় না। এ এন এ সাহা ওনার নাম। রাষ্ট্রীয় মনোগ্রামের তিনি হচ্ছেন এই ডিজাইনটা করেছেন, তার নাম হচ্ছে এএনএন সাহা। এটা আমরা এই স্লাইডটা এই পর্যন্তই। এখানে আর খুব বেশি আলোচনা করার মতো কিছু নেই। এবার আমরা চলে আসব বাংলাদেশের ওভারঅল বিভিন্ন জিনিস নিয়ে আলোচনায়। এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং এই জায়গাগুলো থেকে পরীক্ষায় আসার মতো অনেক রকম ম্যাটেরিয়ালস আছে। এতক্ষণ যাবত আমরা আসলে যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলা ওভারঅল যে বিষয়টা ছিল তার থেকে এখন আমরা বেসিক আলোচনায় চলে আসছি। আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের নাম কি। বাংলাদেশের নাম তো বাংলাদেশ। এখন বাংলাদেশে তো একটা অফিসিয়াল নাম রয়েছে, তাই না? তো অফিসিয়াল নামটা কি? বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী মানে কি? গণ মানে জনগণ, প্রজাতন্ত্রী মানে এই যে জনগণ যে প্রজা, এই প্রজার একটা তন্ত্র মানে প্রজারাই হচ্ছে এই রাষ্ট্রের মালিক। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রীর মানে। বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো গণতান্ত্রিক রাষ্ট্রে গণপ্রজাতন্ত্রী, এখানে জনগণের সকল ক্ষমতার উৎস। যদিও দেখা যায় যে একটা স্টেজে গিয়ে বাংলাদেশে বিভিন্ন সময় যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারাই কিন্তু এইখানে ক্ষমতাটা নিয়ন্ত্রণ করেন। জনগণের হাতে আলটিমেটলি ক্ষমতা থাকে না। তারপরেও দেখা যায় যে দিন শেষে জনগণই সকল ক্ষমতার উৎস, যেটা আমরা 2024-এ আর একবার দেখেছি। এখানে আমরা দেখার চেষ্টা করব সরকার পদ্ধতি। সরকার সরকার পদ্ধতিটা কেমন? সরকার পদ্ধতিটা হচ্ছে এখানে বলছে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র, এখানে শুধু সরকার রয়েছে, এটা হবে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ শাসিত সরকার। সরকার না এটা, এটা হবে পুরোটা হবে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তো মন্ত্রী পরিষদ শাসিত সরকার কোনটা? যেই সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী প্রধান থাকেন সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। প্রধানমন্ত্রী যিনি প্রধান থাকেন সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এর অল্টারনেটিভ সরকার হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই মন্ত্রী পরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের বেসিক যে পার্থক্য, রাষ্ট্রপতি শাসিত সরকারে প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান থাকে, মন্ত্রী পরিষদ শাসিত সরকারে প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান থাকেন ক্ষমতায়। কিন্তু মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি। কিন্তু প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির যে ক্ষমতাটা থাকে সেটা মূলত সেরিমোনিয়াল পাওয়ার। সেরিমোনিয়াল পাওয়ার কেমন আপনারা দেখে থাকবেন যে রাষ্ট্রপতি যখন হচ্ছে কোনো একটা অনুষ্ঠান হয় তখন সেটাকে একটা সুন্দর করে ফুল দিয়ে একটা চেয়ার টেবিল সাজানো থাকে, সেখানে তাকে ফুলের মতো সুন্দর করে সাজিয়ে বসায় রাখা হয়। তাকে যে স্ক্রিপ্টেড যে লেখাগুলো পড়তে বলা হয় সে সেইগুলাই পড়ে।
এবং আমরা দেখে থাকি যে বিভিন্ন যে শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো হয় সেখানে বেসিক্যালি কিন্তু আয়োজন করে যারা সরকার থাকে তারাই, এবং তাকে কিন্তু সেখানে এই শপথ বাক্য পাঠ করানোর জন্য দায়িত্ব দেওয়া হয়। তো এখানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বেশ কিছু পাওয়ার আছে বাংলাদেশে, কিন্তু বাস্তব ভিত্তিকভাবে দেখা যায় যে রাষ্ট্রপতি আসলে ওইভাবে পাওয়ার ইউটিলাইজটা করতে পারেন না, কিন্তু সাংবিধানিকভাবে তিনি সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী এবং রাষ্ট্রপতির উপর আদালতের কোনো ইখতিয়ার নেই। যতদিন পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবেন ততদিন পর্যন্ত আদালত কিন্তু তার বিচার করার কোনো ক্ষমতা রাখে না। রাষ্ট্রপতির কিছু স্পেশাল রেসপেক্টের জায়গা রয়েছে। তো এটা আমরা দেখার চেষ্টা করব। সংসদীয় সরকার পদ্ধতি, এটাকে সংসদীয় গণতন্ত্র বলে, সংসদীয় সরকার পদ্ধতি বা মন্ত্রী পরিষদ চালিত সরকার পদ্ধতি। আমরা যদি একটু পিছনে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশে যখন অস্থায়ী সরকার গঠিত হলো, মুজিবনগর সরকার যেটাকে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালে 10ই এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলার ভবের পাড়ার যে জায়গাটা বলা হয়, এটা বৈদ্যনাথ তলার ভবের পাড়া এই মুজিবনগরের পুরাতন নাম ছিল। তো বর্তমানে মেহেরপুরের মুজিবনগরের একটা উপজেলা। এটা কিন্তু বাংলাদেশের অস্থায়ী রাজধানী ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, যেটা 10ই এপ্রিল 1971 সালে এই রাজধানীটা কিন্তু ঘোষণা করা হয়েছিল, এবং ওখানে কিন্তু একটা সরকার গঠন করা হয়েছিল, মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদিও ওই মুজিবনগর সরকারটা যখন গঠিত হয়েছিল তিনি পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায় ছিলেন, এই জন্য সৈয়দ নজরুল ইসলাম এটার উপরাষ্ট্রপতি ছিলেন। তখন তিনি কিন্তু এটার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন কিন্তু রাষ্ট্র স্বাধীন হওয়ার আগেই একটা সরকার ব্যবস্থা ছিল, যেটা রাষ্ট্রপতি সহিত সরকার ব্যবস্থা। যদিও এটা স্বাধীন রাষ্ট্র না হওয়ার কারণে সরকারের সেই ফর্মটা ওইভাবে আসেনি। তো বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশে আবার সেই স্বাধীনতা পরবর্তী সময়ে এই মন্ত্রী পরিষদ শাসিত বা প্রধানমন্ত্রী প্রধান সেই সরকার ব্যবস্থাটা আবার চালু হলো। তো আমরা সংবিধান যখন যেই টপিকসটাতে পড়বো তখন এইগুলো ডিটেইলস পড়বো। এখন বিস্তারিত না বলে আমি সংক্ষেপে একটা আইডিয়া দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের যে চতুর্থ সংশোধনী ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চতুর্থ সংশোধনীটা করেছিলেন। সেখানে কিন্তু তিনি এই জিনিসটা সংশোধন করেছিলেন যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বাতিল করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা। তখন তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার চালু করেছিলেন এবং তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। তার পরবর্তীতে এসে সংবিধানের দ্বাদশ সংশোধনীতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া প্রথমবার যখন প্রধানমন্ত্রী হলেন তখন তিনি কিন্তু এখানে এসে এই সংবিধান সংশোধন করে সে কিন্তু এখানে এই রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা বাতিল করে কিন্তু সে কিন্তু সংসদীয় সরকার পদ্ধতি চালু করেন। এর আগে আমরা দেখে থাকবো যে জিয়া রহমান, এরশাদ এরা যারা ছিলেন এরা কিন্তু সবাই রাষ্ট্রপতিই ছিলেন, কারণ ওই সময় এই রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু ছিল। তো খালেদা জিয়া নির্বাচিত হয়ে তিনি কিন্তু এই যেটা করলেন যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা তিনি কিন্তু চালু করলেন। এখানে এই মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে এখানে রাষ্ট্রের জনগণের হাতে মোটামুটি একটা পাওয়ার থাকে, কারণ এইখানে মন্ত্রী পরিষদের যে মন্ত্রণালয়গুলো বিভিন্নভাবে বন্টন করা হয়, সেখানে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা খুব একটা কুক্ষিগত থাকে না। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি চাইলে তার হাতে অনেক ক্ষমতা রাখতে পারেন। এবং আমরা যদি বিভিন্ন দেশের স্বৈর শাসন ব্যবস্থা দেখে থাকি, পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে রাষ্ট্রপতিরা দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিল, সেই সমস্ত জায়গাগুলো আমরা যদি দেখি যে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি 42 বছর ক্ষমতায় ছিল, হোসনি মোবারক 30 বছর ক্ষমতায় ছিল, তারা সবাই কিন্তু প্রেসিডেন্ট ছিল। তো প্রধানমন্ত্রীদের পক্ষে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকাটা টাফ হয়, কারণ এখানে ইলেকশন পদ্ধতিটা এবং অন্যান্যভাবে যে বিভিন্ন যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অন্যদের হাতে দিতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অন্যদের হাতে দিতে হয়। তো সেই জায়গায় প্রধানমন্ত্রীর একটা আলটিমেট ক্ষমতার জায়গাটা কম থাকে। তো যদিও বাংলাদেশের যে এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার ওভারঅল ব্যাপারটা একটু ভিন্ন ছিল। তিনি বিভিন্নভাবে তার হাতে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। সেটা ভিন্ন আলোচনা, সেটাতে আমরা এখন আপাতত যাব না। এরপরে বাংলাদেশের সংসদ। সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট কি আর দুই কক্ষ বিশিষ্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। পৃথিবীর অনেক দেশের সংসদ রয়েছে সেটা দুই কক্ষ বিশিষ্ট। সংসদ হচ্ছে আইনসভা, পার্লামেন্ট। এটা হচ্ছে মূল নাম। আমাদের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ। তো এই বাংলাদেশের সংসদটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, মানে এর দুটো টিয়ার নাই, আলাদা স্তর নাই। যেমন আমরা যদি বিভিন্ন দেশের দিকে তাকাই, যদি আমরা আমেরিকার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সেখানে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। সেখানে উচ্চ কক্ষ হচ্ছে হাউস, এটা হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই দেখতে পারবো যে উচ্চ কক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস, নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ কমন্স।
আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখব উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। তো এই যে ২ কক্ষ বিশিষ্ট যে সমস্ত রাষ্ট্রগুলা রয়েছে, আমরা যদি আমেরিকার উদাহরণটা দেওয়ার চেষ্টা করি, দেখব যে আমেরিকার সিনেটে কারা থাকেন? সিনেটররা থাকেন। এই সিনেটর কারা নির্বাচিত হয়? রাষ্ট্রের এলিট সোসাইটি যারা, তাদের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই সিনেটর হিসেবে নির্বাচিত হয়। আর নিম্ন কক্ষটা বাংলাদেশে যেমন সংসদে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়, ওই নিম্ন কক্ষে যেটা থাকেন সেইখানে কিন্তু ওরা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে, সরাসরি ভোটে নির্বাচিত হয়। কিন্তু আমরা যদি দেখার চেষ্টা করি যে উচ্চ কক্ষে যারা, তারা কিন্তু জনগণের সরাসরি আসলে ওইভাবে ভোটে নির্বাচিত হয় না। যেমন আমাদের দেশে যে প্রেসিডেন্ট নির্বাচনটা হয়, আমাদের বাংলাদেশে প্রেসিডেন্টও যিনি হন, রাষ্ট্রপতি যিনি হন, তিনি একজন সংসদ সদস্য থাকেন। বাট অন্যান্য সংসদ সদস্যদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট হন। জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট ইলেকশন হয় না। এরকম কিছু বিষয় এখানে থাকে এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্টর যে মূল বিষয়টা। এখানে আমরা দেখব যে আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এই বর্গ কিলোমিটারটাকে যদি আমরা ডাইভার্ট করি বর্গ মাইলে, তাহলে ৫৬,৯৭৭ বর্গ মাইল। তো এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি, মানে যে 1-2 র বাচ্চারাও কিন্তু এগুলা জানে। কিন্তু বিভিন্ন বইয়ে আমরা দেখে থাকবো যে বিভিন্ন একটা তথ্য থাকে যে বাংলাদেশের দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গিয়েছে ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার। এরকম অনেক বইয়ে দেখা থাকে। অনেকে এটা প্রশ্ন করে। আসলে এই তথ্যটা সঠিক নয়। অনেকে বলছে যে ছিটমহল বিনিময় হয়ে গিয়েছে। ছিটমহল বিনিময় হওয়ার কারণে বাংলাদেশের যে পার্টের যে অংশটা, এই অংশটা বেড়ে গেছে। হ্যাঁ, এটা বাড়তে পারে। সেটা নিয়ে কোনো সমস্যা নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা ম্যাপ বানাইছিল। সেখানে ওরা একটা আয়তন বাড়ানোর কথা বলেছিল। তো বাংলাদেশের আয়তন বাড়তে গেলে রাষ্ট্রীয়ভাবে এটাকে কিন্তু স্বীকৃতি দিতে হবে এবং রাষ্ট্রীয় যে গেজেটের মাধ্যমে কিন্তু এটাকে দিতে হবে। তো বাংলাদেশ সরকারের যে কোনো ওয়েবসাইট বা সব জায়গায় এই আয়তনটাই আছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। কোথাও ৬১০ বা এই টাইপের কোনো তথ্য নেই। দ্যাটস ওয়াই এরকম কোনো তথ্য পেলে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। এবার আমরা দেখব যেটা তথ্যটা একটু আগে আমি দেখাচ্ছিলাম আগের স্লাইডে। এখানে বলছে যে মেজর জেমস রোনেল প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র তৈরি করেন বা মানচিত্র আঁকেন। তার নাম হচ্ছে, এই মানচিত্রটার নাম ছিল হচ্ছে বেঙ্গল অ্যাটলাস। তো এটা আমরা দেখব। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এই স্লাইডটা সম্পর্কে আমরা মোটামুটি যে ধারণা পেলাম এই টপিকস থেকে, নরমালি যে ধরনের প্রশ্ন আসে সেগুলো এখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আমরা পরবর্তী স্লাইডে একটু এক নজরে বাংলাদেশ। তো এক নজরে বাংলাদেশে এখানে কি কি আছে আমরা সবই দেখতে পাচ্ছি যে এক নজরে বাংলাদেশ হলে এখানে বাংলাদেশের রাজধানী কোনটা। এখন বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা আমরা সবাই জানি। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটা? বাণিজ্যিক রাজধানী। তো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী যদি আসে তাহলে হবে চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ চট্টগ্রামে পোর্ট রয়েছে। এই পোর্ট থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য সুবিধা হয়, জন্য বাণিজ্যিক রাজধানীটা চট্টগ্রাম। দেশে মুদ্রার নাম টাকা। এগুলো ছোট বাচ্চাদের পড়াশোনা। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দেশ। এশিয়া মহাদেশকে মোট ৫টা আঞ্চলিক অংশে বিভক্ত করা হয়েছে। তার ভিতরে আছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে আছে দূরপ্রাচ্য, তারপরে আছে হচ্ছে উত্তর পশ্চিম এশিয়া এবং আছে হচ্ছে মধ্যপ্রাচ্য। এই ৫টা আলাদা অঞ্চলে বিভক্ত করা হয়েছে। তো দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে মোট ৯টা। তার ভিতরে হচ্ছে বাংলাদেশ এক। তো এটা আমরা দেখার চেষ্টা করি যে পৃথিবীতে মোট ৭টা মহাদেশ রয়েছে। তার ভিতরে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের কতগুলো পার্ট রয়েছে। তো এটা যদি আমরা এখানে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখলাম বাংলাদেশটা এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে পড়েছে বা দক্ষিণ এর মধ্যে পড়েছে। দক্ষিণ এশিয়ার আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান রয়েছে, সবগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা স্বাধীন দেশ বাংলাদেশ। এবং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তার ভিতর সবার শেষে স্বাধীনতা লাভ করেছে হচ্ছে বাংলাদেশ ১৯৭১ সালে। সেগুলো আমরা জানি। বাংলাদেশের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা আগের স্লাইডে আমরা দেখলাম। ইংরেজি নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা আমরা দেখার চেষ্টা করেছি। এখানে দেখার চেষ্টা করবো যে বাংলাদেশ আগে যে দেশের উপনিবেশ ছিল। এখন আমাদেরকে উপনিবেশ জিনিসটা বুঝতে হবে। উপনিবেশ হচ্ছে কেউ কাউকে
জোর করে দখল করে শোষণ করেছে, দখল করে রেখেছে, সেটাই উপনিবেশ। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি, তাহলে আমরা পাকিস্তানের উপনিবেশ না কেন? কারণ আমরা নিজেরাই পাকিস্তান ছিলাম। আমরা পাকিস্তান থেকে ডিভাইডেড হয়ে গেছি জাস্ট, কিন্তু পাকিস্তান আমাদের জোর করে দখল করে রাখে নাই। এটার একটা আমি যদি সহজ একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে ধরেন আমরা ২ ভাই। এখন ২ ভাইয়ের যে জমি জমা আছে, এই জমি জমা এলাকার কোনো একজন প্রভাবশালী ব্যক্তি জোর করে দখল করে রেখেছে। তার মানে সে আমাদেরকে উপনিবেশ করে রেখেছে। তো যখন ওই উপনিবেশ থেকে আমরা ছাড়া পালাম, স্বাধীন হলাম, তখন নিজেদের মধ্যে বনিবনা না হওয়ার কারণে আলাদা হয়ে গেলাম। পাকিস্তান পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। বাট আমরা উপনিবেশ ছিলাম হচ্ছে ব্রিটেনের। এবং এখানে মনে রাখতে হবে যে দক্ষিণ এশিয়ার যতগুলো রাষ্ট্র রয়েছে, সবগুলো রাষ্ট্রই ব্রিটেনের উপনিবেশ। এবং আমরা যদি দেখি যে আন্তর্জাতিক যে উপনিবেশগুলা, উপনিবেশবাদ মানে একটা দেশ একটা দেশকে জোর করে দখল করে রাখে। তো সেই উপনিবেশবাদ দেখলে যে ব্রিটেন দেখা যাচ্ছে পৃথিবীর অর্ধেক দেশ শাসন করেছে। এমনকি আমেরিকার মতো রাষ্ট্র কিন্তু ব্রিটেনের উপনিবেশ ছিল। তো বাংলাদেশ ব্রিটেনের উপনিবেশ ছিল। ইংল্যান্ড যেটাকে বলা হয়। আসলে ব্রিটেন বললে বা যুক্তরাজ্য বললে কিন্তু শুধু ইংল্যান্ড বললে হবে না। এটা একটু ক্লিয়ার করি। যুক্তরাজ্য এইগুলো আমরা ইন্টারন্যাশনাল টপিকসে পড়বো। দ্যাটস হোয়াই আমি এটা লিখে পড়াচ্ছি না। এখানে জাস্ট আমি একটু ইনফরমেশন শেয়ার করছি। তো আমরা যদি দেখার চেষ্টা করি যে যুক্তরাজ্য বলতে আসলে কি বোঝায়? ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলস। এই অঞ্চলগুলা মূলত হচ্ছে আমরা এই অঞ্চলগুলাকে আমরা গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য বলে থাকি। আচ্ছা, তো এটার আমরা উপনিবেশ ছিলাম। বাংলাদেশ যে দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে পাকিস্তান। তো আমি যেটা আলোচনা করার চেষ্টা করলাম সেটা এখানে চলে এসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ১৯৭১ সালের ২৬শে মার্চ। ১৯৭১ সালের ২৬শে মার্চ যদি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তাহলে এটা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ২৬শে। এখন এখানে আরেকটা তথ্য আমাদেরকে জানতে হবে। এই স্বাধীনতা মার্চের ২৬শে মার্চের স্বাধীনতা দিবসটা, এটাকে আরেকটা নামে ডাকা হয়। এটা হচ্ছে জাতীয় দিবস। জাতীয় দিবসও ২৬শে মার্চ। স্বাধীনতা দিবসও ২৬শে মার্চ, জাতীয় দিবসও ২৬শে মার্চ। তাহলে আমরা যখন স্বাধীনতা, এখানে বলা হচ্ছে যে আসলে স্বাধীনতা লাভ করেছিলাম। হ্যাঁ? এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ১৯৭১ সালের ২৬শে মার্চ। এই তথ্যটা কিন্তু এইভাবে সঠিক না অ্যাকচুয়ালি। এখানে জাস্ট আমরা এভাবে লিখেছি। আসলে আমরা স্বাধীনতা লাভ করেছি যখন বিজয় লাভ করেছি তখনই। কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছি আমরা। বাংলাদেশ, পৃথিবীতে ২ টা রাষ্ট্র আছে যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছে। এক হচ্ছে আমেরিকা, এক হচ্ছে বাংলাদেশ। মানে স্বাধীন হওয়ার আগেই আমরা স্বাধীন এটা ঘোষণা দিছে। আমাদের যখন যুদ্ধ চলে তখন কিন্তু আমরা কার্যত স্বাধীন হইনি। আমরা স্বাধীন হইছি আল্টিমেটলি গিয়ে ১৬ ডিসেম্বরে। কিন্তু ২৬শে মার্চে আমরা স্বাধীনতা ঘোষণা করেছি। যে স্বাধীনতার ঘোষণাটা নিয়েও অনেক ঘোষককে এটা নিয়ে কিন্তু আসলে অনেক বিতর্ক রয়েছে। সেই বিতর্কের জায়গা আগে যে অবস্থানে ছিল, এখন আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি যে আমরা দেখব যে ২৬শে মার্চ মানে ২৫শে মার্চ দিবাগত রাত্রে ১৯৭১ সালে যখন অপারেশন সার্চ লাইট হয়েছিল, পাকিস্তানিরা বাংলাদেশীদের উপর যে একটা গণহত্যা চালিয়েছিল, ওই রাত্রে কিন্তু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। তো তিনি অ্যারেস্ট হয়ে যাওয়ার আগে ওয়্যারলেস যোগে সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে পাঠাতে হয় তথ্য, সেখানে তিনি পাঠিয়েছিলেন যে আমরা স্বাধীন, এই ঘোষণা দিয়ে দাও। তো তখন তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, তখন এটা আমরা দেখব যে ২৬শে মার্চের পরে যে তারিখটা, ২৭শে মার্চ, এই তারিখে এটা কিন্তু চট্টগ্রামের একজন আওয়ামী লীগ নেতা ছিলেন এম এ হান্নান। তিনি কিন্তু চট্টগ্রাম বেতার থেকে এটা ১ম এ স্বাধীনতার ঘোষণাটা তিনি দিয়েছিলেন। তো চট্টগ্রাম বেতার থেকে দেওয়ার কারণে কি হয়েছে? চট্টগ্রাম এলাকার মানুষই ওটা, অন্য এলাকায় এটার কাভারেজটা যায়নি। এর পরের দিন তারিখে ২৮শে মার্চ এখানে জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেটা চট্টগ্রামের কালুরঘাটে প্রতিষ্ঠিত হয়েছিল, যেই বেতার কেন্দ্রের খবর শুনে আসলে মুক্তিযুদ্ধের সময় মানুষ তথ্য জানতো, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কিন্তু জিয়াউর রহমান সমস্ত বাংলাদেশের উদ্দেশ্যে প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আই অ্যাম জিয়াউর রহমান অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, মানে শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই হিসেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই হওয়ার কথা। কিন্তু লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এটা হাইকোর্টের একটা রায় থেকে কিন্তু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক করা হয়েছে, এবং এটা কিন্তু সংবিধানের যে ৭টা তফসিল আছে সেই ৭টা তফসিলের মধ্যেও ইনক্লুড করা হয়েছে।
তো এই যে জায়গাটা আমরা যদি দেখার চেষ্টা করি যে এখনো কিন্তু যদি কেউ প্রশ্ন করে যে স্বাধীনতার ঘোষককে, তাহলে কিন্তু আমাদের যে সংবিধান বা অন্য জিনিস এখনো শেখ মুজিবুর রহমানই আমাদেরকে বলতে হবে। দেখাচ্ছে যে সেই গভর্নমেন্টটা এখন ফল করেছে, পরবর্তীতে যদি অন্য গভর্নমেন্ট কখনো ক্ষমতা আসে যদি চেঞ্জ করে, সেক্ষেত্রে আমাদের জিয়াউর রহমান বলার সুযোগ আছে। এটা আমি এই জন্য ব্যাখ্যা করলাম, অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে যে স্যার তাহলে কি এখন তো আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই, তাহলে কি এখন স্বাধীনতার ঘোষক কি জিয়াউর রহমান আমরা বলবো কিনা? এই মুহূর্তে বলার কোনো সুযোগ নাই। যদি রাষ্ট্রীয়ভাবে যদি চেঞ্জ করে, তখনই শুধুমাত্র আমরা বলতে পারবো। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। তো এই স্বাধীনতার যে ঘোষণার যে বিষয়টা আমি সেটা এখানে ক্লিয়ার করলাম। এরপরে আমরা দেখব যে বিজয় লাভ করেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। তো এটা আমরা সবাই জানি যে বাংলাদেশ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে আমরা আমাদের দেশ স্বাধীন করতে পেরেছিলাম বা আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এবং আমি যেটা বললাম যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ২ টা দেশের একটা, যারা নিজেরা ঘোষণা দিয়ে স্বাধীন হয়েছিল যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। মানে স্বাধীন হওয়ার আগেই এটা ঘোষণা দিয়েছে। এটা যুদ্ধের একটা টেকনিক ছিল এবং আমেরিকাও কিন্তু ইংল্যান্ড থেকে যখন স্বাধীনতা লাভ করেছিল তার আগে কিন্তু ওরা এরকম একটা ঘোষণা দিয়েছিল। তো আমরা এর পরের স্লাইডে চলে যাওয়ার চেষ্টা করি। এখানে খুব মজার তথ্য রয়েছে, যেগুলা আমরা নরমালি পড়ে থাকি এবং আমাদের পরীক্ষাগুলোতে বিভিন্নভাবে এসে থাকে। এই জিনিসগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব যে বাংলাদেশের বিভাগ কয়টা। তো আমরা জানি যে বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে ৮ টা এবং এটার মধ্যে জনসংখ্যায় বড় কোনটা, তারপরে হচ্ছে আয়তনে বড় কোনটা, এই টাইপের আমরা যে জিনিসগুলো দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখব ঢাকা জনসংখ্যায় বড় বিভাগ এবং ঢাকা কিন্তু জনসংখ্যায় বড় জেলাও। তো জনসংখ্যায় বড় বিভাগ কোনটা বা জনসংখ্যায় বড় জেলা কোনটা, এটা যদি কাউকে কেউ প্রশ্ন করে তাহলে সন্দেহাতীতভাবেই সে আন্দাজে এটাও মারতে পারে যে ঢাকা। কারণ ঢাকার মতো এত জনসংখ্যা অন্য কোথাও নেই। কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে দেখেছি। বিসিএস পরীক্ষাতে আমরা প্রশ্ন আসতে দেখেছি যে ঢাকা বিভাগে মোট কতটি জেলা রয়েছে? এখানে কিন্তু ঢাকা বিভাগে কিন্তু ১৩ টি জেলা রয়েছে। আমরা দেখব যে ঢাকা বিভাগে কিন্তু ১৩ টি জেলা রয়েছে। রাজশাহী বিভাগে ৮ টি, রংপুরে ৮ টি, সিলেটে ৪ টা, চট্টগ্রাম, এখানে বলছে চট্টগ্রামে ১১ টি জেলা রয়েছে। চট্টগ্রামটা হচ্ছে আয়তনে বাংলাদেশের আয়তনে সবথেকে বড় জেলা হচ্ছে চট্টগ্রাম। আগে ঢাকা সবথেকে আয়তনে বড় ছিল। কিন্তু ঢাকা ভেঙে ময়মনসিংহ হয়ে গেছে। ঢাকার মধ্যে ১৭ টা জেলা ছিল। তো ৪ টা জেলা আলাদা হয়ে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কারণে এখন আয়তনে সবচেয়ে বড় হয়ে গেছে চট্টগ্রাম। তো এখানে রয়েছে ১১ টা জেলা। বরিশাল জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা। বরিশাল কিন্তু এখানে বিভাগে কিন্তু ৬ টা জেলা রয়েছে। কিন্তু বরিশাল জনসংখ্যায় সবচেয়ে ছোট বিভাগ। কারণ কি? বরিশাল একটা নদী এলাকা এবং নদী ভাঙন যে প্রবণতা রয়েছে, তার কারণে দেখা যায় যে বরিশালের মানুষ নদী ভাঙার কারণে ওই জায়গা থেকে স্থানচ্যুত হয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলায়, ঢাকা শহরে বরিশালের মানুষ কিন্তু সব জায়গায় কম বেশি দেখা যায়। তো দেখা যাচ্ছে আমরা দেখছি যে ময়মনসিংহ বিভাগে ৪ টি জেলা, সিলেট বিভাগে ৪ টি জেলা, বরিশাল বিভাগে ৬ টা জেলা। তারপরেও কিন্তু জনসংখ্যা কম কিন্তু সবচেয়ে বরিশাল বিভাগ। কারণ ওরা ওখান থেকে নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন জায়গায় চলে আসে। খুলনা বিভাগে আমরা দেখছি যে এখানে ১০ টা জেলা রয়েছে। তো ময়মনসিংহ সর্বশেষ বিভাগ বাংলাদেশে সবচেয়ে পরে এটা করেছে ঢাকা বিভাগকে আলাদা করে ভেঙে ময়মনসিংহ করা হয়েছে। ময়মনসিংহের যে ৪ টা জেলা, এটা আগে ঢাকা বিভাগের মধ্যে ছিল কিন্তু এটা পরে ভাঙা হয়েছে। এবং ময়মনসিংহটা হচ্ছে আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি বিভাগগুলা এখানে জাস্ট, বাংলাদেশের আয়তনে সবথেকে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আর বাংলাদেশের আয়তনে সবথেকে ছোট বিভাগ হচ্ছে তাহলে ময়মনসিংহ। তাহলে আয়তনটা আমরা আগে ক্লিয়ার করি, তারপর জনসংখ্যাটা দেখব। তাহলে আয়তনে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম আর আয়তনে ছোট হচ্ছে ময়মনসিংহ। আমরা যদি দেখি জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ কোনটা, তাহলে ঢাকা, আর জনসংখ্যায় ছোট বিভাগ হচ্ছে বরিশাল। তো এখানে এটা দেখার চেষ্টা করবো। এবারে এখানে এই বিভাগগুলার বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা এখানে আমরা সুন্দর করে একটা চার্ট দিয়ে দিয়েছি আমাদের স্লাইডের মধ্যে। আপনারা এটা পড়ে ফেলবেন। এখন আমরা এখানে দেখার চেষ্টা করব যে এই কোন বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা কোনটা আর ছোট জেলা কোনটা, এটা এখানে চার্ট দেওয়া আছে, এটা মুখস্থ করতে হবে। নরমালি এই টাইপের জিনিস পরীক্ষায় খুব একটা আসে না। চাকরির পরীক্ষাতে এখন পর্যন্ত খুব একটা এইভাবে আসতে দেখা যায়নি যে কোন বিভাগের বড় জেলা কোনটা, এইভাবে আসতে দেখা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা এটা আসে, যে বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। পুরা বাংলাদেশের মধ্যে আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। এবং বাংলাদেশের মধ্যে আয়তনের সবচেয়ে ছোট জেলা কোনটা, এটা আসতে পারে। বাংলাদেশের আয়তনের ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আর জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে
বড় এবং জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট সেটা আসতে পারে। তো জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বড় জেলা অবশ্যই ঢাকা এবং জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা সেটা হচ্ছে বান্দরবান। এখানে যে বিষয়টা আছে সেটা আমরা এইভাবে পড়ার চেষ্টা করলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা এরপরে স্লাইডে চলে আসি। এই স্লাইডটা কিন্তু আমাদের জন্য অনেক পড়ার ব্যাপার রয়েছে। এখানে আমাদের বাংলাদেশের ম্যাপ রয়েছে এবং বাংলাদেশের চারপাশে কি আছে আমাদের কিন্তু এখানে স্লাইডের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। এটা নিয়ে আমি একটু আলোচনা করব এবং এই জায়গাগুলো কিভাবে মুখস্থ রাখা যায়। কিভাবে মাথার ভিতর যে আমাদেরকে কনফিউজড হয়ে না যেতে হয়। আমাদের বাংলাদেশের উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে। এটা যখন আমরা পড়ি তখন আমাদের মনে থাকে কিন্তু পরবর্তীতে গিয়ে মনে হয় কি যে উত্তরে তো কোনটা আবার দক্ষিণে কোনটা এটা আমরা ভুলে যাই। তো সহজেই এটা আমি শেখানোর চেষ্টা করব। এখানে যদি আমরা দেখি এক নজরে জেলা, উপজেলা, থানা সবকিছু। তো প্রথমে এইটুকু আমরা আলোচনা করি তারপরে আমরা ম্যাপটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের এখানে আমরা প্রথমে দেখব যে বিভাগ হচ্ছে মোট ৮টা, সিটি কর্পোরেশন ১২টা। এবার আমরা দেখব জেলা ৬৪টা, এটা আমরা সবাই জানি। উপজেলা হচ্ছে ৪৯৫টা। এরপরে থানা হচ্ছে ৬৫২টা। এখানে ইউনিয়ন, তারপরে পৌরসভা, গ্রাম এগুলো নরমালি খুব একটা পরীক্ষায় আসে না। এখানে উপজেলা, থানা এই পর্যন্ত আসে। এখন অনেকে প্রশ্ন করে থাকে যে উপজেলা আর থানার ভিতর বেসিক পার্থক্যটা কি? উপজেলা আর থানার ভিতর পার্থক্য হচ্ছে থানা অনেক থাকতে পারে। একটা উপজেলার মধ্যে অনেক থানা থাকতে পারে। যেমন আমরা যদি ঢাকা শহরে দেখি যে খুব কাছাকাছি থানা থাকে। থানা হচ্ছে মেট্রোপলিটন পুলিশের একটা কেন্দ্র। মানে পুলিশ থাকবে। এটা হচ্ছে থানা। পিএস। থানা মানে থানার ইংরেজিটা হচ্ছে পুলিশ স্টেশন। ঠিক আছে? তো একটা উপজেলা যদি অনেক বড় হয় সেখানে অনেকগুলা থানা থাকতে পারে। কিন্তু উপজেলা হচ্ছে এটা একটা প্রশাসনিক কাঠামো। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার কাঠামোতে সেখানে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামো ২ প্রকার হয়। স্থানীয় সরকার মানে যে কাঠামোটা হয় একটা হচ্ছে আরবান লোকাল গভর্নমেন্ট, একটা হচ্ছে রুরাল লোকাল গভর্নমেন্ট। আরবান লোকাল গভর্নমেন্ট হচ্ছে শহরে স্থানীয় সরকার। তো শহরে স্থানীয় সরকার ব্যবস্থা থাকে, সিটি কর্পোরেশন থাকে, পৌরসভা থাকে। আর রুরাল লোকাল গভর্নমেন্ট যেটা সেটা হচ্ছে গ্রাম্য যে স্থানীয় সরকার ব্যবস্থা সেটার মধ্যে প্রথমত থাকে জেলা পরিষদ, তারপর থাকে উপজেলা পরিষদ এবং থাকে সর্বশেষ থাকে হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো আমরা উপজেলা পরিষদে কি দেখতে পাই? উপজেলা একজন চেয়ারম্যান থাকে, একজন ভাইস চেয়ারম্যান থাকে, ইলেক্টেড জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে এবং উপজেলা পরিষদে যিনি উপজেলার যিনি ইউনো থাকেন, উপজেলা নির্বাহী অফিসার যিনি সরকারি চাকরি করেন। সরকার কিন্তু ২ রকম। সরকার একরকম হচ্ছে ইলেক্টেড, একটা হচ্ছে সিলেক্টেড। যারা সরাসরি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পায়, যারা প্রশাসক, আমলা, তারাও কিন্তু সরাসরি সরকারের অংশ। যেমন আমরা যদি দেখি যে মন্ত্রী, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এরাও কিন্তু সরকার। কিন্তু এরা সরকার একটা নির্দিষ্ট মেয়াদের জন্য থাকে। ৫ বছর পরে এরা কিন্তু বাতিল হয়ে যায়। কিন্তু আমলা যারা, যারা সরকারি চাকরিতে পরীক্ষা দিয়ে ইলেক্টেড হয়, সিলেক্টেড হয়, সিলেক্ট করা হয় তাদেরকে, নির্বাচিত না, পরীক্ষা দিয়ে যারা চাকরি পায়, তারা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ৫৯ বছর বয়স হচ্ছে তাদের অবসরের বয়সসীমা। এখন পর্যন্ত রিসেন্টলি বাংলাদেশে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর জন্য আবেদন হচ্ছে এবং সেইখানে একটা প্রস্তাবনা এসেছে যে চাকরিতে যে চাকরি থেকে যে অবসর সেটা ৬৫ করার জন্য একটা প্রস্তাবনা আসছে। ওটা পরবর্তী আলোচনা। তো এই মুহূর্তে আমরা যেটা আছে যে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স হচ্ছে ৫৯ বছর। তো ওরা কিন্তু ৫৯ বছর পর্যন্তই কিন্তু তারা এখানে থাকবে। ওরা কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর ইলেক্টেড যারা নির্বাচিত হচ্ছে তারা একটা পার্ট। তো স্থানীয় সরকার ব্যবস্থাও এরকম উপজেলাতে ২ রকম আছে। একজন ইওনো যিনি, তিনিও সরকার। আবার উপজেলা যিনি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান থাকেন, তিনিও সরকার। রিসেন্টলি আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে যে উপজেলা ইলেকশন হলো, সেখানে যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিল, তাদের পদ কিন্তু বর্তমান সরকার এসে বাতিল করে দিয়েছে। তো এই বিষয়টা। তো থানা আর উপজেলার ভিতর পার্থক্য ওটাই, থানা হচ্ছে পুলিশ স্টেশন। আর উপজেলা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার একটা ধাপ। থানা দ্বারা থানা থেকে কোনো স্থানীয় সরকার ব্যবস্থা প্রচলিত হয় না। তো নরমালি আমাদের গ্রাম এলাকায় দেখা যাচ্ছে যে একটা জেলার মধ্যে ৫ টা থানা আছে বা ১০ টা থানা আছে। ওই একটা উপজেলাতে একটা করেই থানা থাকে। খুব বেশি থাকে না। নরমালি শহর এলাকাগুলোতে এসে থানার সংখ্যাটা বেশি থাকে। তো এইটা হচ্ছে থানা এবং আমি দেখেছি আমাদের অ্যাপে একজন প্রশ্ন করেছেন। তো এইজন্য আমি এটা বিস্তারিত একটু আলোচনা করে দিলাম এবং এখানে গ্রাম সংখ্যাটা আমরা একটু পড়তে পারি যে ৮৭,৩৭২ টি বাংলাদেশে গ্রাম রয়েছে।
এবার আমরা এখানে চলে আসবো যে বাংলাদেশের যে মানচিত্র আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানচিত্র একদম সেন্টার পয়েন্টে কিন্তু এখানে ঢাকা রয়েছে। তো বাংলাদেশের যে বিভাগগুলা এই বিভাগগুলো আলাদা করে রয়েছে। এখন আমাদের বাংলাদেশের মানচিত্র সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। যে কোনো একজন সাধারণ জ্ঞানের শিক্ষার্থী তার মানচিত্র সম্পর্কে একটা আলাদা আইডিয়া থাকতে হয় যে আমি জানি চোখ বুঝলে বুঝতে পারি যে বাংলাদেশের কোন জায়গায় কোন জায়গাটা আছে। তো আমি ঢাকা, তাহলে ঢাকা কি বাংলাদেশের সমুদ্রের মধ্যে কিনা? এখন আমাকে এটা যদি আমি না জানি তাহলে তো আমি বুঝতে পারব না। মানে আমরা যখন শিক্ষিত হচ্ছি, আমাদের যখন নলেজের পরিধিটা বাড়ছে তখন বাংলাদেশের কোন এলাকায় কোন জিনিসটা আমরা অনেকেই আছে যে ট্রাভেল করিনি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া আমাদের সুযোগ হয়নি। কিন্তু ম্যাপের ব্যাপারে একটা আইডিয়া থাকলে আমরা দেখতে পারবো যে কোন জায়গা আছে। তো আমরা এখানে দেখব একদম দক্ষিণবঙ্গে, দক্ষিণের দিকে ৩ টা বিভাগ আছে। এখানে আছে খুলনা বিভাগ, এখানে আছে বরিশাল বিভাগ এবং এই কর্নারে আছে হচ্ছে চট্টগ্রাম বিভাগ। দক্ষিণ দিকে কিন্তু ৩ টা বিভাগ রয়েছে। একদম সেন্টার পয়েন্টে হচ্ছে ঢাকা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে আমাদের যে উত্তরবঙ্গ যেটা, উত্তরে কিন্তু রংপুর রয়েছে, এখানে উত্তর পশ্চিম অংশে রাজশাহী রয়েছে এবং পূর্ব দিকে সিলেট রয়েছে এবং পূর্ব দিকে চট্টগ্রামেরও কিছু একটা অংশ রয়েছে এবং এখানে ঢাকার মধ্যে আলাদা ময়মনসিংহ থাকার কথা। কিন্তু এখানে এই ম্যাপটা পুরাতন হওয়ার কারণে এখানে ময়মনসিংহ দেয় নাই। এখানে ময়মনসিংহ হবে। তো এখানে ময়মনসিংহ একটা অংশ রয়েছে এই অঞ্চলটাতে। এটা আমরা দেখার চেষ্টা করব। এখন এখানে যে মূল বিষয় বাংলাদেশের বিভাগ কোন জায়গায় কোনটা এগুলো ওইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না। আর যা আসে বিভাগ থেকে সেটা আমি একটু আগে আলোচনা করেছি এবং পরবর্তীতে আরো করব। এখানে যেটা আসে বাংলাদেশের চারপাশে কি কি আছে? বাংলাদেশের চারপাশে সীমানাবর্তী বা সীমান্তবর্তী কি কি আছে এগুলা প্রশ্ন আসে। এখানে দেখেন নিচে দেওয়া আছে বঙ্গোপসাগর। তো বাংলাদেশের দক্ষিণে কারোর সাথে কোনো সীমানা বা সীমান্ত নেই। বাংলাদেশের সাথে ২ টা দেশের সীমানা সংযোগ রয়েছে। একটা হচ্ছে ভারত এবং একটা হচ্ছে মায়ানমার। তো বাংলাদেশের দক্ষিণে কারো সাথে কোনো সীমানা সংযোগ নেই। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। এখন এই যে বঙ্গোপসাগর গেল, এই বঙ্গোপসাগরের ভিতরে এসে এই নিচে এখানে একটা দ্বীপ আছে। যেই দ্বীপটার নাম হচ্ছে আন্দামান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা অনেক সুন্দর জায়গা। এখানে ইন্ডিয়ান বাংলা যে মুভিগুলো হয় অধিকাংশ মুভির এখানে শুটিং-টুটিং হয় আমরা দেখেছি। তো আন্দামান নিকোবর এটা রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। তো ইন্ডিয়ার যে রাজ্যগুলো আছে এই আন্দামান নিকোবরটা কেন্দ্রশাসিত রাজ্য মানে আলাদা স্বায়ত্ত শাসন নেই। ইন্ডিয়ার রাজ্যগুলো কিছু রাজ্য আছে কেন্দ্র শাসন যার মধ্যে ৮ টা রাজ্য আছে কেন্দ্রশাসিত। যেমন পশ্চিমবঙ্গ যে রাজ্যটা এর কিন্তু স্বায়ত্ত শাসন রয়েছে। এগুলোকে বলে ফেডারেল গভর্নমেন্ট বা যুক্তরাষ্ট্রীয় সরকার। যে কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা থাকে বাট আলাদা, আলাদা রাজ্যগুলো সেখানে আলাদা মুখ্যমন্ত্রী থাকে, আলাদা পার্লামেন্ট থাকে, আলাদা বাহিনী থাকে। সবকিছু আলাদা থাকে। তো আন্দামান নিকোবরটা ওরকম কিছু না। এটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয় কিন্তু এটা একটা রাজ্য। এটা একটা দ্বীপ রাষ্ট্র। বঙ্গোপসাগরের ভিতরে একটা দ্বীপ রাজ্য ভারতের। তো বাংলাদেশের দক্ষিণ দিকে আছে আন্দামান কিন্তু সীমান্তবর্তী না। অনেকে বলে যে বাংলাদেশের দক্ষিণ দিকে ভারতের কোন রাজ্য আছে? সেই ক্ষেত্রে অপশনে উত্তর আন্দামান থাকলে সেটা হতে পারে। কিন্তু বাংলাদেশের দক্ষিণে সীমান্তবর্তী ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই টাইপের প্রশ্ন যখন আসে তখন হবে কোনটিই নয়। আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় আমি যে অ্যাঙ্গেলে বললাম এরকম অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে আমরা দেখেছি। তো দক্ষিণ দিকটা আমরা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব পশ্চিম দিকে। বাংলাদেশের পুরোটা পশ্চিম জুড়ে আমরা যদি দেখার চেষ্টা করি এখানে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ। মানে বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের একটা মাত্র রাজ্য আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে আমরা দুটো সাইড আমাদের ক্লিয়ার হয়ে গেল। একটা সাইড হচ্ছে দক্ষিণ সাইড যেখানে বঙ্গোপসাগর আছে। আর একটা সাইড হচ্ছে পশ্চিম দিক যেখানে ভারতের একটা মাত্র রাজ্য আছে পশ্চিমবঙ্গ। তাহলে আমরা যে চারপাশে কি কি আছে এটা আমরা মুখস্থ করতে চাচ্ছি। তো আমাদের জন্য ২ সাইড তো ক্লিয়ার হয়ে গেল প্রথমে। বাকি ২ টা আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। এই ২ টা কষ্ট করে মুখস্থ করা দরকার হয় না। কারণ দক্ষিণে বঙ্গোপসাগর গেল। দক্ষিণে যে সাগর এটা আমরা সবাই জানি। আলাদা করে মুখস্থ করার মতো কোনো ইস্যু না। আর যেটা হচ্ছে যে পশ্চিমে, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। তো পশ্চিমের সাথে পশ্চিমের মিল আছে। খুবই সহজ। এবার আমরা যদি চলে যাই উত্তরে, এখানে উত্তরে যদি আমরা চলে যাই, এই পশ্চিমবঙ্গটা এখানে আছে, উত্তরে আছে। আবার এখানে আছে এই যে মেঘালয়। আসামটা আবার এই কোণার দিকে। এখানে আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা পশ্চিমবঙ্গ এখানে আছে
মেঘালয় আছে মাঝখানে, এখানে আসাম আবার এদিকেও চলে এসেছে। তাহলে বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন রাজ্য আছে? বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ কিন্তু শুধু পশ্চিমে আছে, কিন্তু এই পশ্চিমবঙ্গটা উত্তরে গিয়েও সংযোগ হয়েছে। দ্যাটস ওয়াই বাংলাদেশের উত্তর দিকে আছে হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম, এই তিনটা। উত্তরে আছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। এবার আমরা চলে আসবো পূর্বে। এইখানে যে উত্তরে যে আসাম আছে, সেই আসামটা এবার পূর্বেও কিন্তু এখানে আছে। আসামটা এখানে একটা অংশ কিন্তু আসামের। তাহলে আসাম, মিজোরাম, এখানে মিজোরাম আছে। আসাম, মিজোরাম আর ত্রিপুরা। আর এইখানে এই জায়গাগুলো থেকে হচ্ছে মায়ানমার। বাংলাদেশের যদি আমরা দেখার চেষ্টা করি যে পূর্বে কি আছে, পূর্বে ভারতের তিনটা আছে আর মায়ানমার আছে। তো আমরা এই উত্তর এবং পূর্ব এই দুইটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমরা উত্তরে দেখব কি, এখানে পশ্চিমবঙ্গ ছিল, এখানে পশ্চিমবঙ্গের সংযোগ আছে, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। আর এইখানে পূর্বে এসে আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। মায়ানমারের আরাকান রাজ্য এখানে অবস্থিত, চীন প্রদেশ রয়েছে ওটার ভিতর, মায়ানমারের রাখাইন প্রদেশ রয়েছে। তো এইগুলোর সাথে বাংলাদেশের সীমানা সংযোগ আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কি, বাংলাদেশের প্রায় চারপাশেই ভারত, তো বঙ্গোপসাগর বাদ দিলে প্রায় তিন পাশে পুরোটা বিস্তৃত। এবং এইখানে যেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব যে কর্নার, এই দক্ষিণ পূর্ব কর্নারে একটু অংশ আছে, এটা হচ্ছে মায়ানমার। এখন আমরা দেখার চেষ্টা করব, আমরা যদি একদম স্ট্রেট মুখস্থ করার চেষ্টা করি, একটা আইডিয়া রাখতে হবে আমাদেরকে। বাংলাদেশের আমি যেভাবে বলছি এভাবে আপনারাও মুখস্থ করার চেষ্টা করবেন যে বাংলাদেশের দক্ষিণে আছে হচ্ছে বঙ্গোপসাগর, বাংলাদেশের পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে কি কি আছে আমাদেরকে জানতে হবে। তাহলে বাংলাদেশের দক্ষিণে পেলাম আমরা হচ্ছে বঙ্গোপসাগর, বাংলাদেশের পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম, বাংলাদেশের পূর্বে হচ্ছে আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং মায়ানমারের আরাকান রাজ্য। তো আমাদের এটা মনে হয় একটু ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখার চেষ্টা করব যে এবার আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের সাথে ভারতের মোট কয়টা রাজ্যের সীমানা রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের মোট 5টা রাজ্যের সীমানা রয়েছে। এখানে আমরা 5টা রাজ্যই পাইছি। এই 5টা রাজ্য মনে রাখার একটা সহজ সিস্টেম দেখাই দিই। বাংলাদেশের সাথে ভারতের 5টা রাজ্যের সীমানা সংযোগ রয়েছে। 5টা রাজ্য সহজে মনে রাখার সিস্টেম দেখাচ্ছি। আমি আ দ্বারা হচ্ছে আসাম, মি দ্বারা হচ্ছে মিজোরাম, ত্রি দ্বারা হচ্ছে ত্রিপুরা, মে দ্বারা হচ্ছে মেঘালয়, প দ্বারা হচ্ছে পশ্চিম। তাহলে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ, এই আমি ত্রিমের সূত্রের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি যে কোন 5টা রাজ্যের সাথে আসলে সীমানা রয়েছে। এখন আমরা একটা জিনিস এখানে রিলেট করে পড়তে হবে যে বাংলাদেশে আমরা যেটা একটু আগে পড়েছি যে বাংলাদেশের মোট জেলা হচ্ছে 64টা, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। এখানে মনে রাখতে হবে, আমরা অনেক সময় ভুলে যাই যে সীমান্তবর্তী জেলা কয়টা। তো 64 হচ্ছে মোট জেলা, আর 64-র হাফ হচ্ছে 32। 64-র অর্ধেক হচ্ছে 32, সেটা হচ্ছে সীমান্তবর্তী জেলা। এটা আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে। এখন বাংলাদেশের সাথে তাহলে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা কয়টা? বাংলাদেশের সাথে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টা, আর মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টা। 30 আর 3-এ 32, 3-এ 33 হওয়ার কথা ছিল, কিন্তু 30 আর 3-এ 32 হচ্ছে। এই কারণে একমাত্র রাঙ্গামাটি জেলা আছে, এই জেলাটা দুইটা দেশের সীমানায় অবস্থিত। মানে রাঙ্গামাটি জেলার সাথে ভারতেরও সীমানা আছে, আর রাঙ্গামাটি জেলার সাথে মায়ানমারেরও সীমানা আছে। তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে বিভিন্নভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন বাংলাদেশের যে 8টা বিভাগ, এই 8টা বিভাগের 6টা বিভাগ আছে সীমানাবর্তী। 6টা বিভাগের সাথে ভারত বা মায়ানমার যাই হোক, এই 6টা বিভাগ সীমান্তবর্তী। 2টো বিভাগ সীমান্তবর্তী না। একটা হচ্ছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের সাথে ভারত বা মায়ানমারের কারোর সাথে কোনো সীমা। আবার ঢাকা বিভাগ, এই ঢাকা বিভাগের সাথে মায়ানমার বা ভারত কারোর সাথে কোনো সীমানা নেই। মানে 2টো বিভাগ সীমান্তবর্তী না। এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানার সংযোগ নেই। সেখানে বরিশালও থাকতে পারে, ঢাকাও থাকতে পারে, অথবা দুটোই থাকতে পারে, দুটো থেকে অপশন দিতে পারে যে ক প্লাস খ। তো যেভাবেই দিক
সেভাবে কিন্তু আমরা এটা উত্তর করতে পারবো আশা করি ইনশাল্লাহ। এবার আমরা দেখব আমরা দেখলাম যে একমাত্র রাঙ্গামাটি জেলা আছে যার সাথে ভারত এবং মায়ানমারের সীমানার সংযোগ আছে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে প্রশ্ন আসে। এখন যদি এভাবে প্রশ্ন করে যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত এবং মায়ানমার ২ দেশেরই সীমানা আছে। এখন ১ নাম্বার অপশনে দিল রাঙ্গামাটি, ৪ নাম্বার অপশনে দিল হচ্ছে চট্টগ্রাম। তো অনেকেই আমরা যখন রাঙ্গামাটি পড়ছি তখন ১ নাম্বার অপশনে রাঙ্গামাটি দেখে তাকায় দিতে পারি। এটা উত্তর। কিন্তু এটা কিন্তু দিন শেষে ভুল হয়ে যায়। তো আমরা দেখার চেষ্টা করব প্রশ্ন কোন অ্যাঙ্গেলে করছে। সাধারণ জ্ঞান কিন্তু খুব প্যাচ লাগায় প্রশ্ন করে আমরা যখন অ্যান্সার করব তখন আমরা ১ম এ প্রশ্নটা পড়ব ভালো করে। তারপরে আমরা দেখার চেষ্টা করব যে ৪ টা অপশনে কি আছে। ১ম এ প্রশ্ন পড়ব, অপশনগুলো দেখব, তারপরে আমরা উত্তর করার চেষ্টা করব। তো প্রশ্নটা এসেছে কি? বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত এবং মায়ানমারের ২ দেশের সীমানা রয়েছে? তো সেখানে ১ নাম্বার অপশনে রাঙ্গামাটি থাকলে অনেকে রাঙ্গামাটি দাগাইতে পারে। কিন্তু রাঙ্গামাটি কোনো বিভাগ না, এটা মাথায় রাখতে হবে। রাঙ্গামাটি হচ্ছে একটা জেলা। যদি প্রশ্ন করে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের ২ দেশের সীমানা রয়েছে তাহলে উত্তর হবে রাঙ্গামাটি। কিন্তু যদি বলে যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত এবং মায়ানমারের সীমানা রয়েছে তাহলে উত্তর হবে হচ্ছে চট্টগ্রাম। কারণ রাঙ্গামাটি কোনো বিভাগ না, রাঙ্গামাটি একটা জেলা, যে জেলাটা চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়েছে। এখন এখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যে বাংলাদেশের সাথে যে ভারতের যে সীমানাবর্তী আছে সেটা যে পড়লাম। তো এখানে আমরা দেখার চেষ্টা করব যে সেভেন সিস্টার্স বর্তমান সময়ে খুবই আলোচিত এবং আমাদের এখানে স্লাইডেও আছে। তো আমি সেভেন সিস্টার্স নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। পরবর্তী স্লাইডে গিয়ে সেখানে আমি এটা দেখাচ্ছি। সেভেন সিস্টার্সটা এখানে আমি একটু জায়গা নিয়ে আসলাম আরকি এটা লিখার জন্য। সেভেন সিস্টার্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ টা রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স বা ৭ বোন বলা হয়। কোন অঞ্চলীয়? উত্তর পূর্বাঞ্চলীয়। চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে সেভেন সিস্টার্স ভারতের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর পূর্বাঞ্চলীয়। এই উত্তর পূর্বাঞ্চলীয় যে ৭ টা রাজ্য একে সেভেন সিস্টার্স বলা হয়। এখন সেভেন সিস্টার্স মনে রাখার সূত্র কি? আমরা ভারতের সাথে যে বাংলাদেশের সীমানা সংযোগ আছে কয়টা রাজ্যে সেখানে এভাবে পড়েছি। এভাবে পড়েছি। আমি ম্যাপ আমি ম্যাপ। এখানে সেভেন সিস্টার্সে এই পশ্চিমবঙ্গটা বাদ যাবে। আমি যদি সেভেন সিস্টার্স মনে রাখার সূত্র দেই, এটা আমাদের লেকচার শিটে এখানে যে আমাদের যে স্লাইড এখানে আছে, এটাতে আমি একটু যে স্লাইডটাতে আছে ওখানে আমি একটু চলে যাওয়ার চেষ্টা করব। এইখানে। এখানে আছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ টা রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স বলে। তো এখানে এই যে আমিত্রি, মনা, মেয় এভাবে একটা সূত্র দেওয়া আছে। এভাবেও মুখস্থ করা যায় আর এভাবেও করা যায়। আমিত্রি, মেয়, অনাম। এভাবেও করা যায়। আমিত্রি, মেয়, অনাম। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অ দ্বারা হচ্ছে অরুণাচল, দন্ত ন একার দ্বারা হচ্ছে নাগাল্যান্ড আর ম দ্বারা হচ্ছে মণিপুর। তাহলে কি হলো? আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড আর হচ্ছে। এখন আমরা দেখব, আমরা পড়েছিলাম আমিত্রি মেপ ৫ টা রাজ্যের সীমানা রয়েছে। সেখানে এখানে কিন্তু যে পডা যে পশ্চিমবঙ্গ সেটা কিন্তু বাদ পড়ে গেছে। এখন পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী কোন রাজ্য সেভেন সিস্টার্স ভুক্ত না? সীমান্তবর্তী রাষ্ট্র ৫ টা, তার ভিতর ৪ টা সেভেন সিস্টার্স ভুক্ত আছে। একটা পশ্চিমবঙ্গ, সেটা সীমান্তবর্তী রাজ্য কিন্তু সেভেন সিস্টার্স ভুক্ত না। আবার এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, বিসিএস পরীক্ষাতে এসেছে যে বাংলাদেশের সীমান্তবর্তী নয় কিন্তু সেভেন সিস্টার ভুক্ত এরকম। এভাবে প্রশ্ন এসেছে যে
সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য কিন্তু বাংলাদেশের সীমানায় অবস্থিত নয়। তো তাহলে এই অনামটা হবে অ অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। তো সেখানে অপশনে ছিল মণিপুর। আমি তাহলে কিভাবে বললাম? সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য কিন্তু বাংলাদেশের সাথে সীমানা সংযোগ নেই এরকম রাজ্য আছে ৩টা। অরুণাচল, নাগাল্যান্ড আর মণিপুর। যেটা অপশন থাকুক, একবার পরীক্ষায় এসেছিল আমি দেখেছি যেটা অপশন ছিল মণিপুর, দ্যাটস ওয়াই সেটা উত্তর। আবার এভাবে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী কোন রাজ্য সেভেন সিস্টার্স ভুক্ত নয়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এইটা এইভাবে রিলেট করে আসে। তো আমি এই স্লাইডটা একটু স্কিপ করে এদিকে চলে এসেছিলাম শুধু এই জিনিসটার সাথে রিলেট করে পড়ানোর জন্য। তো আমি আবার পূর্বের স্লাইডে চলে যাচ্ছি। তো এখানে আমরা যে জায়গাটা দেখছিলাম এই স্লাইডটা আমরা পড়লাম। এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখানে আমরা দেখব এখানে কিন্তু বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া রয়েছে। এখানে মানচিত্রের যে জায়গাটা বাংলাদেশের উত্তরে, সর্ব উত্তরে কোন জায়গা অবস্থিত, সর্বপশ্চিমে কোন জায়গা অবস্থিত, সর্বপূর্বে কোন জায়গা অবস্থিত সেই জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশের সর্বদক্ষিণে কি আছে। আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, আমরা যদি এরকম সামনে যদি কোনো একটা বই ধরে রাখি বা কোনো একটা লেকচার শিট ধরে রাখি বা কোনো একটা প্রিন্টেড কপি যদি ধরে রাখি, তাহলে আমাদের নিজের দিক অথবা কোনো জিনিস যদি এরকম দেয়ালে ঝোলানো থাকে বা কোনো যদি মানচিত্র দেয়ালে টাঙানো থাকে, তাহলে নিচের দিক অথবা নিজের দিক এটা হচ্ছে দক্ষিণ। নিচের দিক বা নিজের দিক, নিচের দিক বা নিজের দিক হচ্ছে দক্ষিণ। সবসময় এটা থাকবে। আমাদের প্রথমত দিক আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন দিকে। বন্ধ হয়ে গেছে? আচ্ছা, নিচের দিক বা নিজের দিকে এটা হচ্ছে দক্ষিণ। এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে। তাহলে আমাদের দক্ষিণে, সর্বদক্ষিণে কোনটা? আমরা জানি যে দক্ষিণে হলো কক্সবাজার, সমুদ্রের পাশে কক্সবাজার, সমুদ্রের মধ্যে কক্সবাজার। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। এটা আমরা দক্ষিণ দিকে আমরা যখন হাতে কোনো ঘড়ির কম্পাস দেখি তখন কম্পাসটা যেদিকে যায় সেটা হচ্ছে দক্ষিণ। তো আমরা যদি নিচে দক্ষিণ দিক আইডেন্টিফাই করতে পারি, দক্ষিণের উল্টা দিক হলো উত্তর। দক্ষিণের উল্টা দিক হচ্ছে উত্তর। আর সবসময় হাতের বাম হাতে আমরা যখন দাঁড়ায় থাকি তখন হচ্ছে পশ্চিম। হাতের বাম হাতে পশ্চিম হয় আর হাতের ডান হাতে হচ্ছে পূর্ব। এটা আমরা ৪টার দিকে এভাবে আইডেন্টিফাই করতে পারি। তাহলে সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। তাহলে সর্বদক্ষিণের থানা। আমরা যখন কোনো আলোচনা করি বা কোনো হকারদের বক্তব্য শুনি তাহলে আমরা একটা জিনিস সবসময় জানতে পারি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমরা এটা খুব কমন আমাদের জন্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া এটা আমরা বলি। তো টেকনাফটা হচ্ছে দক্ষিণে। দক্ষিণে হচ্ছে টেকনাফ। টেকনাফ হচ্ছে এই কক্সবাজারের একটা থানা। আর উত্তরে হচ্ছে তেঁতুলিয়া, সর্ব উত্তরে। এখানে লেখা আছে ছোট করে, তো আমি আবার একটু বোঝানোর জন্য লিখি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, তাহলে টেকনাফ পাইতে গেলে আমাকে প্রথমে যেতে হবে কক্সবাজার। কক্সবাজারের একটা থানা হচ্ছে টেকনাফ এবং এটার একটা সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, এখানে লেখা রয়েছে। আর সর্বদক্ষিণের স্থান হচ্ছে ফেরাদ্বীপ। ফেরাদ্বীপ হচ্ছে একটা দ্বীপ যেটা সেন্ট মার্টিনের মধ্যেই, বাট বাংলাদেশের সর্বদক্ষিণে স্পেসিফিক দ্বীপ, মানে সমুদ্রের মধ্যে গেলে তো সব দ্বীপ ছাড়া আসলে কিছু নেই। তো আমরা সর্বদক্ষিণের জেলা পেলাম কক্সবাজার, সর্বদক্ষিণে থানা পেলাম টেকনাফ, সর্বদক্ষিণের ইউনিয়ন পেলাম হচ্ছে সেন্ট মার্টিন এবং সর্বদক্ষিণের জায়গা পেলাম হচ্ছে ফেরাদ্বীপ। দক্ষিণ পেলাম, আমরা উত্তরে চলে যাব। উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া। টেকনাফ তেঁতুলিয়া বললাম, তাহলে পঞ্চগড়, থানা হচ্ছে তেঁতুলিয়া, আর গ্রাম হচ্ছে জায়গিরজোত, স্থান হচ্ছে বাংলা বান্ধা। তো এই জায়গিরজোত বাংলা বান্ধা এটা হচ্ছে সর্বদক্ষিণের জায়গা, সর্ব উত্তরের জায়গা। এটা আমরা পড়তে হবে। তাহলে আমরা দক্ষিণ পেলাম কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ। উত্তর পেলাম হচ্ছে, আমরা পেলাম উত্তরে পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলা বান্ধা, জায়গিরজোত, এটা পেলাম। এবার আমরা চলে আসবো পশ্চিমে। পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকশা। শিবগঞ্জ হচ্ছে উপজেলা,
জায়গার নাম। পশ্চিমে পশ্চিমে পশ্চিম হচ্ছে গৌড়। আমরা দেখব পূর্বে। পূর্বে হচ্ছে পাহাড় পর্বত, বান্দরবন, থানচি হচ্ছে থানা, আখাইন ঠং হচ্ছে জায়গার নাম। তো এটা কিন্তু এখানে বাংলাদেশের চারপাশে দেওয়া আছে। তো আমরা এই স্লাইড ছাড়া এখন এটা একদম টানা মুখস্থ করার চেষ্টা করব। যখন আমরা এটা ৪টা দিক ব্রেনকে ৪ ভাগে বিভক্ত করে যখন চারপাশে তথ্যগুলো জমা রাখতে পারবো, তখন এটা আমার মনে থাকবে। তো আমরা দক্ষিণে পাইলাম হচ্ছে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, সেরাদ্বীপ। আমরা উত্তরে চলে যাব পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, জায়গিরচর। এবার আমরা চলে যাব পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকশা। এবার আমরা চলে যাব পূর্বে বান্দরবন, থানচি, আখাইনটা। তো এইভাবেই আমাদের এই জায়গাগুলো মনে রাখতে হবে যে বাংলাদেশের চারপাশে কোথায় কি, এটা আমাদের মনে। তো আমরা এর পরবর্তীতে স্লাইডে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক নজরে জেলা উপজেলা। এটা আমরা তো পড়েছি, একটা মনে হয় আবার এখানে। এই যে আমি যেটা বললাম, এটা এখানে একটা চার্ট করে দেওয়া আছে, যেটা আমরা ম্যাপ দেখে দেখালাম সেটা এখানে চার্ট করে দেওয়া আছে। তো এই চার্টটা পড়লে আসলে সবার এইখানটা মুখস্থ হয়ে। এই যে নিচে আছে দক্ষিণ, দক্ষিণের জেলা কক্সবাজার, থানা টেকনাফ, ছেড়াদ্বীপ হচ্ছে জায়গার নাম, পঞ্চগড় হচ্ছে উত্তরে, তুলিয়া, জায়গিরচর বা বাংলাবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকশা, বান্দরবন, থানচি, আখাইনটা। একই জিনিস, একই স্লাইড, এখানে একটা সুন্দর করে দেওয়া আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা দেখার চেষ্টা করব সংখ্যাগুলো পরিবর্তনশীল হয়ে যায়, মানে এই আপডেট হতে পারে। তো বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ ১২তম সিটি কর্পোরেশন, বাংলাদেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন হচ্ছে কুমিল্লা, বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর। এবং আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের সব থেকে বেশি জনসংখ্যা বেশি কিন্তু গাজীপুর সদর থানায়, মানে জনসংখ্যায় সব থেকে বড় থানা হচ্ছে গাজীপুর সদর। তো এখানে আমাদের রিলেট করে আসলাম, এটা বলে দিলাম। বাংলাদেশ ও এশিয়ার বৃহত্তম গ্রাম পানিয়াচং। বলা হচ্ছে যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটা গ্রাম পানিয়াচং। এই হবিগঞ্জের বানিয়াচং অনেক বড় একটা গ্রাম। প্রস্তাবিত দুটি বিভাগ হচ্ছে কুমিল্লা ও পদ্মা। পদ্মা নামে যে বিভাগ সেটা হচ্ছে ফরিদপুরে। এখন দেখা যাচ্ছে কি যে শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ক্ষমতা ছিল তখন কিন্তু দুটো প্রস্তাব করে গিয়েছে পদ্মা নাম করে, এবং কুমিল্লা নামে তিনি দিতে চায় নাই। কিন্তু পরবর্তী এখন যে গভর্নমেন্ট আছে বা এর পরবর্তী ইলেকশনের মাধ্যমে যদি অন্য কোনো গভর্নমেন্ট আসে, সেক্ষেত্রে এই বিভাগগুলোর নাম চেঞ্জ করে অন্য নামেও হতে পারে বা এই নামেও হতে পারে। আপাতত এই অবস্থা আছে। প্রস্তাবিত দুটো বিভাগ আছে। বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে 8টা, আর প্রস্তাবিত দুটো। এই প্রস্তাবিত মানে কিন্তু হয়ে যায়নি, 8টা বিভাগ আছে। যদি এটা সরকার পাশ করে তাহলেই এটা হবে। যেরকম বাংলাদেশের জেলা 64টা, আর একটা প্রস্তাবিত জেলা আছে, সেটা হচ্ছে ভৈরব। কিশোরগঞ্জ জেলার ভৈরব একটা উপজেলা। এই ভৈরবটা কিন্তু অনেক আগে থেকে, আরো বহু বছর আগে থেকে এটা কিন্তু প্রস্তাবিত 65তম জেলা হবে যদি এটা পাশ হয়। কিন্তু যেহেতু পাশ হয় না, সেহেতু আমরা এটাকে 64তমই পড়ব, 64টাই পড়বো। এখানে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমরা একদম বাচ্চা বয়স থেকে পড়ি। বাংলাদেশের জাতীয় বিষয়গুলি সাধারণ জ্ঞানের একদম বেসিক তথ্য। এগুলা বর্তমানে ক্লাস 2-3 বাচ্চাদেরও এগুলো হয়ে থাকে। আমরা একটু দেখার চেষ্টা করি। জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ হচ্ছে ইলিশ। এরপর হচ্ছে যে বলছে জাতীয় চিড়িয়াখানা, যে মিরপুরে যে জাতীয় চিড়িয়াখানা, এটাই চিড়িয়াখানা। এগুলো খুব একটা পরীক্ষা আসতে দেখা যায় না। জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল কি, এই প্রশ্নটা কিন্তু বিসিএস পরীক্ষাতে এসেছে। অনেক সময় মনে হয় যে এত সহজ প্রশ্ন দিবে না, কিন্তু অনেক সময় কিন্তু আসে। জাতীয় বন সুন্দরবন। বাংলাদেশের জাতীয় বন হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবনের বাংলাদেশি অংশে যে আয়তন, বাংলাদেশি অংশে যে আয়তন সেটা হচ্ছে যে ৬,০১৭ বর্গ কিলোমিটার। এটা কিন্তু বাংলাদেশ অংশের আয়তন। এবং ভারতের অংশে, বাংলাদেশ অংশে ৬২% পড়েছে সুন্দরবনে। তো সুন্দরবন বাংলাদেশের মোট 5টা জেলায় পড়েছে: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী আর বরগুনা। এই অংশে কিন্তু সুন্দরবন পড়েছে। তো আমরা বাংলাদেশের বনজ সম্পদ অন্য একটা টপিকে পড়বো, তখন আমরা নিশ্চয়ই এটা আবার আলোচনা করব। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, এটা আমরা সবাই জানি। জাতীয় মন্দির ঈশ্বরী মন্দির। জাতীয় শিশু পার্ক ঢাকা শিশু পার্ক, যেটা আগে শহীদ জিয়া শিশু পার্ক ছিল। এই আওয়ামী লীগ গভর্নমেন্ট নাম চেঞ্জ করে দিয়েছিল। পরবর্তী যদি আবার কখনো বিএনপি ক্ষমতা আসে তখন আবার নাম চেঞ্জ হলেও হতে পারে।
আপাতত ঢাকা শিশু পার্ক নামে এটার নাম আছে। জাতীয় খেলা হাডুডু বা কাবাডি। নরমালি রাষ্ট্রীয়ভাবে এটাকে কাবাডি বলা হয়। আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় এটাকে হাডুডু খেলা বলে। হাডুডু, কাবাডি একই জিনিস। অনেক এলাকায় খেলাটার নিয়ম পার্থক্য থাকতে পারে, বাট জিনিসটা একই। জাতীয় উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ চালু করেছিলেন সম্রাট আকবর। জাতীয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগার আগারগাঁও। অনেকে মনে করে যে এই শাহবাগে যে পাবলিক লাইব্রেরি আছে এটা মনে হয় জাতীয় গ্রন্থাগার, কিন্তু এটা পাবলিক লাইব্রেরি, গণ লাইব্রেরি। জাতীয় গ্রন্থাগার হচ্ছে আগারগাঁওয়ে। জাতীয় পার্ক হাওয়াল ন্যাশনাল পার্ক গাজীপুর। জাতীয় বৃক্ষ আম। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আর জাতীয় গাছ হচ্ছে আম। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তো এইখানে যে চার্ট আছে এটা তো সবাই জানি, এর বাইরে তো আর এখানে আলোচনা করার মতো কিছু নেই, বা আলাদা করে শেখার মতো খুব একটা কিছু নেই। তো এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে 100 জন পরীক্ষা দিলে 100 জনই পারবে, আর এইটা যে না পারবে তার তো আর কোনো চাকরি হওয়ার কোনো যোগ্যতাও নেই। এখন আমরা দেখার চেষ্টা করবো সীমানা। আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন বলবো যে একটা রাষ্ট্রের আয়তন কত, তখন কিন্তু সেটাকে বর্গ কিলোমিটারে মাপা হয়। তখন কারো কি দেখা যায় যে ব্ল্যাকবোর্ডটা একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্র এটা যখন পরিমাপ করা হবে তখন এটাকে বর্গ ফুট বা বর্গ মিটার, বর্গ কিলোমিটার এই টাইপের ভাবে এটাকে পরিমাপ করা হয় যে টোটাল জায়গাটা। আর সীমানা যখন মাপা হয় তখন কিলোমিটারে মাপা হয়। কারণ কি, সীমানা মানে হচ্ছে আমাদের এই যে এখানে যে ডিজিটাল বোর্ডটা রয়েছে, এই বোর্ডের চারপাশের যে জায়গাটা, এটা দড়ি দিয়ে মাপলে ঠিক কতটুকু হয় সেটা হচ্ছে। তার মানে বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। তার মধ্যে ভারতের সাথে কতটুকু আছে? 4156 কিলোমিটার। এরপরে হচ্ছে মায়ানমারের সাথে হচ্ছে 271 কিলোমিটার। আর উপকূল দৈর্ঘ্য বাংলাদেশের সমুদ্রের সাথে যেটা আছে উপকূলীয় অঞ্চলে সেটা হচ্ছে 711 কিলোমিটার। আর স্থল সীমা, মোট স্থল সীমা দৈর্ঘ্য হচ্ছে 4427 কিলোমিটার। এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ যে বিজিবির যে তথ্য, সেই তথ্য অনুযায়ী দিয়েছে। নর্মালি পরীক্ষা আসলে এই তথ্যগুলাই আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য অন্য তথ্য বিভিন্ন বইয়ে থাকে, তো ওইগুলো খুব একটা আসে না দেখে আমরা এখানে ইনক্লুড করিনি। তো এখানে যে স্লাইডটা আছে এটা সুন্দর করে মাথায় রাখতে হবে, এবং এইখানে যে তথ্যগুলো আছে এটা মুখস্থ করে রাখাটা একটু কঠিন। কিছু টপিকস আছে অনেক সহজ, কিছু টপিকস আছে একটু প্যাচ লেগে যায়, কারণ এই সংখ্যাগুলো কোনটা কার সাথে। তাহলে মনে রাখতে হবে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5138। আগে সংখ্যা মুখস্থ করতে হবে। 5138 সবচেয়ে বড়, তার মানে এটা হচ্ছে বাংলাদেশের টোটাল সীমানা। তারপরে দ্বিতীয় বড় হচ্ছে 4427। এটা হচ্ছে মানে স্থল সীমা, মানে বাংলাদেশের মাটির উপর যে সীমানা আছে স্থলে, স্থল ভাগে 4427। আর ভারতের সাথে আমাদের টোটাল সীমানা হচ্ছে 4156। মায়ানমার সাথে হচ্ছে 271। আর উপকূল সমুদ্রে বাংলাদেশের আছে হচ্ছে 711 কিলোমিটার। তো এটা এইখানেই ক্লিয়ার হয়ে যাবে এইগুলো হয়। আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, আর বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। এখন এটা আমাকে প্রথমত বুঝতে হবে নটিক্যাল মাইল জিনিসটা কি। এটা একটা ম্যাথের একটা টার্ম। 1 নটিক্যাল মাইল সমান, এখানে আমাদের সুন্দর করে লিখে দেওয়া আছে, 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। এটা অনেক জায়গায় অনেক বইয়ে বা অনেক পরীক্ষাতে অনেক সময় 1.852 কিলোমিটার আসে, এটা ওই পয়েন্টের একটা হিসাবে। সঠিকটা হচ্ছে 1.853 কিলোমিটার। এখন আমাদের এখানে অনেকেই আমাদের বুঝতে অসুবিধা হবে এটা রাজনৈতিক সমুদ্র সীমা কি আর অর্থনৈতিক সমুদ্র সীমাটা কি, রাজনৈতিক ব্যাপারটা কি, এটা আমাকে বুঝতে। তো এখন আমরা দেখার চেষ্টা করব রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে, আমরা আমাদের যদি বাংলাদেশের ম্যাপটা আঁকি, দেখাচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপটা এইখানে এইভাবে সমুদ্রের মধ্যে উঠে গেছে। এটা যদি আমাদের বঙ্গোপসাগর হয়, এখানে বঙ্গোপসাগর পড়ে গেছে। এখন আমরা দেখব এখানে আমি 12 নটিক্যাল মাইল পর্যন্ত, এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমি রাজনৈতিকভাবে দাবি করতে। রাজনৈতিকভাবে কিভাবে দাবি করা হয় বা রাজনৈতিকভাবে কেন লাগে, দেখাচ্ছে আমার একটা নৌবাহিনীর আমার যুদ্ধ জাহাজ, এই যুদ্ধ জাহাজটা আমি কোথায় পার্কিং করব, কোথায় চলাচল করবে আমার যুদ্ধ, এই 12 নটিক্যাল মাইলের মধ্যে, মানে রাজনৈতিকভাবে। অথবা দেখা যাচ্ছে যে আমি একটা নৌ ঘাঁটি বানাবো, বা আমি বাইরের দেশের কোনো দেশকে একটা নৌ ঘাঁটি বানানোর অনুমতি দিব, তাহলে আমার এই রাজনৈতিক সমুদ্র সীমার মধ্যে আমি দিতে পারবো।
আরটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। এই অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। দেখা যাচ্ছে আরো বেশি আসবে এখানে, আরো বেশি আসবে 200 নটিক্যাল মাইল। এই 200 নটিক্যাল মাইল পর্যন্ত এখানে যে মাছ আছে, সমুদ্রে যে বিভিন্ন সম্পদ আছে, সেই সম্পদগুলো আমরা আরোহণ করতে পারবো, আমরা ভোগ করতে পারবো, রাষ্ট্র হিসেবে ইলিশ মাছ ধরতে পারবো এই 200 নটিক্যাল মাইল পর্যন্ত। এটা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র সীমার একটা আইন। এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে গেলে পার্শ্ববর্তী যারা রাষ্ট্র রয়েছে তারা সমুদ্র সীমা লঙ্ঘন আইনে আমাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। তো এই রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা এটা অনেকে বুঝে না। তো এটা বোঝানোর জন্য বেসিক্যালি আমি এটা এখানে দিলাম। আচ্ছা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট 32টা, এটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে 3টা, রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার। এখন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টা, ভারতের সাথে 30টা, মায়ানমারের সাথে হচ্ছে 3টা। তো নর্মালি ভারতের সাথে যে 30টা জেলা সীমানা আছে, এই 30টা জেলা কোনটা বা কি নাম, এইগুলো পরীক্ষায় খুব একটা আসতে দেখা যায় না। নর্মালি মায়ানমারের সাথে কোন 3টা, এই 3টা আছে, এই জন্য আমরা এখানে নাম ইনক্লুড করে দিয়েছি। মায়ানমারের সাথে আছে রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার। রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজার, এই যে মায়ানমারের সাথে সীমানা আছে, এটা আমরা এখানে দিয়েছি। কক্সবাজার, তারপরে রাঙ্গামাটি আর বান্দরবন, এই 3টা দেশ। এখন এখানে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। প্রশ্ন করতে পারে যে, একটু আগে আমি আইডিয়া দিয়েছি, আবার এখন আবার দিচ্ছি। প্রশ্ন করতে পারে যে ভিন্ন অ্যাঙ্গেলে যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কিন্তু ভারতের সাথে সীমানা সংযোগ নেই, সেক্ষেত্রে কি হবে? বাংলাদেশের সাথে সীমান্তবর্তী জেলা আছে, অন্য দেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, কিন্তু ভারতের সাথে সীমানা নাই। বাংলাদেশের সাথে সীমানা আছে, ভারতের সাথে সীমানা আছে মোট 30টা জেলার। তার ভিতর মায়ানমারের সাথে সীমানা আছে এরকম জেলা হচ্ছে রাঙ্গামাটি। তো শুধুমাত্র 2টো জেলা আছে যারা শুধুমাত্র মায়ানমারের সাথে, ভারতের সাথে নাই, সেটা হচ্ছে বান্দরবন এবং কক্সবাজার। বান্দরবন এবং কক্সবাজার এই দুটো হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, কিন্তু ভারতের সাথে এর কোনো সীমানা সংযোগ নেই। এই বিষয়টা আমরা এখানে দেখব। রাঙ্গামাটি জেলার সাথে 2টি, এটা আমি আলোচনা করলাম। বাংলাদেশের সাথে মায়ানমারের 2টি প্রদেশের সীমান্ত রয়েছে, রাখাইন ও চীন। মানে আরাকান যে অঞ্চলটা, এই অঞ্চলে এই রাখাইন এবং দুটির, ভারতের সাথে সীমান্ত আছে 30 জেলার, আর মায়ানমারের সাথে আছে 3 জেলার। 3 এ 32 আমি একটু আগে দেখালাম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টা রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়, একটু আগে আমি আলোচনা করলাম, এবং মনে রাখার মতো আমি টেকনিকও সেখানে দেখিয়ে দিলাম যে আমি ট্রিমে অনাম দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি। এইখানে খুব দারুণ একটা জিনিস দেওয়া আছে, 7 সিস্টার্স। একটু আগে আমি আলোচনা করলাম যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য যারা স্বাধীনতা চাচ্ছে, স্বাধীনতাকামী সংগঠন, মানে স্বাধীনতাকামী রাজ্য যারা 1947 সালে যখন দেশ বিভাগ হয়েছে ভারত পাকিস্তান, তখন থেকে এরা ভারতের সাথে থাকতে চায় না, তখন থেকে ওরা স্বাধীনতার জন্য আন্দোলন করে। তো রিসেন্টলি কিন্তু মণিপুর যে রাজ্যটা, এই মণিপুরটা কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে এখানে। এই যে মণিপুর, মণিপুর, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই মণিপুরে রিসেন্টলি আন্দোলন হয়েছে, এবং আমরা দেখেছি যে মণিপুরের স্কুল ছাত্ররা একটা স্কুলে ভারতের পতাকা নামিয়ে তাদের যে মণিপুরের যে নিজস্ব পতাকা সেটা টাঙিয়ে দিয়েছে, এবং মণিপুরে কিন্তু বাংলাদেশের মতো 3 দিন সেখানে কিন্তু ইন্টারনেট শাটডাউন করে রাখা হয়েছিল। তো সেই বিষয়গুলো আমরা দেখেছি, এবং এটা আরো আপডেট হতে থাকবে। দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রেরণে রিসেন্টলি ইন্ডিয়াতে আন্দোলন হয়েছে, পাকিস্তানে আন্দোলন হয়েছে, ছাত্ররা আন্দোলন করছে। এখানে 7 সিস্টার্স ভুক্ত রাজ্যগুলা আগামীতে যে কোনো পরীক্ষা আসুক, চাকরির পরীক্ষা, এই সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে এই 7 সিস্টারটা নতুন করে আলোচিত হয়ে গেল, কারণ এই ইস্যুটা ধরবে আগামী পরীক্ষাগুলোতে। কারণ ইন্ডিয়া, বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে বাংলাদেশে, সেই গভর্নমেন্টটা অনেকটা মানে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব ভাবাপূর্ণ না। দ্যাটস ওয়াই বাংলাদেশের আপামর মানুষও এখন চায় যে আসলে এই 7 সিস্টার স্বাধীন হয়ে যাক, তাহলে ইন্ডিয়ার ক্ষমতা একটু ছোট হয়ে যাবে। এখানে এই যে রাজধানীগুলো, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, এইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা আসে। তো আমরা দেখার চেষ্টা করব। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, ত্রিপুরা আগরতলা। যে আগরতলা ষড়যন্ত্র মামলা আমি যেটা বলছিলাম ভারতের, ত্রিপুরা রাজ্যের রাজধানী। মিজোরাম, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, এটা পরীক্ষা এসেছে। মণিপুর ইম্ফল, অরুণাচল ইটানগর, নাগাল্যান্ড কোহিমা, মেঘালয় শিলং, এটাও কিন্তু বিভিন্ন জব সলিউশন যদি আমরা দেখে থাকি যে বিভিন্ন জায়গায় কিন্তু এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো এই রাজধানীগুলো এখানে মুখস্থ করতে হবে, এর আলাদা করে আর বোঝার কিছু নেই। এটা মুখস্থ করে রাখাটা বেশ হবে। এটা অনেকক্ষণ সময় নিয়ে পড়তে হবে। অনেকের একটা প্রশ্ন থাকে যে
ভাই বা স্যার আমি অনেকক্ষণ পড়ি কিন্তু আমি ভুলে যাই। তো যে বিষয়টা হচ্ছে যে মানুষ পড়বে আর ভুলে যাবে এটা খুব স্বাভাবিক নিয়ম। কোনো মানুষই পৃথিবীতে 100% তথ্য মাথায় রাখতে পারে না। আর সাধারণ জ্ঞান যেহেতু হিউজ পরিমাণ তথ্য মাথায় রাখতে হয়, কিন্তু কিছু জিনিস মানুষ ভুলে যাবে এটাই স্বাভাবিক। তারপরে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে এবং চেষ্টা করেই যেতে হবে যে পড়ার টেবিলে বসে থাকতে হবে একটা চাকরি পাওয়া। বর্তমান সময়ে অনেক হাইলি কম্পিটিটিভ একটা ওয়ে। সেখানে মানে অনেক পরিশ্রম করতে হবে তাহলেই মাথায় থাকবে। এবার আমরা দেখার চেষ্টা করব বৃহত্তম পাহাড় অন্যান্য বাংলাদেশের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো। তো বাংলাদেশের বৃহত্তম পাহাড় হচ্ছে গারো পাহাড়। এটা বৃহত্তর ময়মনসিংহ জেলায়, এই তথ্যটা পুরোপুরি ওভাবে সঠিক না। ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলে কিন্তু শেরপুর এই অঞ্চলে কিন্তু বেসিক্যালি এই পাহাড়টা বৃহত্তর ময়মনসিংহ। আমরা এটা বলতে পারি কি বৃহত্তর ময়মনসিংহ বলতে পারি। স্পেসিফিক ময়মনসিংহ জেলা এটা গারো পাহাড় বললেই সবাই বলবে যে ময়মনসিংহ, কিন্তু এটা গারো পাহাড়টা কিন্তু আরো কয়েকটা জায়গা জুড়ে বিস্তৃত। হচ্ছে যে আমরা বলতে পারি বৃহত্তর বৃহত্তর ময়মনসিংহ। গারো পাহাড়টা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ, কারণ এই গারো পাহাড়টা নেত্রকোনাতেও আছে, এর পুরো কিছু অংশ। এখন আমরা দেখবো যে উচ্চতম পর্বত শৃঙ্গ তাজিংডং বা বিজয়, এটা বান্দরবান জেলায়, এটা 1231। আর দ্বিতীয় বৃহত্তম যেটা কেওক্রাডাং, সেটা আবার 1230 মিটার, 1 মিটার আপ ডাউন। এখন আমরা দেখতে হবে যে পর্বতমালা আর পর্বত শৃঙ্গের পার্থক্য কি। পর্বতটা কিভাবে হয় আমরা জানি যে এইভাবে 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 পর্বত দেখাচ্ছে, এরকম হয় পর্বত পাহাড়। সো নর্মাল দেখা যাচ্ছে এই যে পর্বতগুলো চলে গেল, এটার মধ্যে একটা স্পেসিফিক শৃঙ্গ আছে এরকম উঁচু হয়ে গেল, এটা হলো পর্বত শৃঙ্গ। মানে স্পেসিফিক একটা চূড়া যেটা সর্বোচ্চ যায় সেটা হচ্ছে পর্বত শৃঙ্গ। আর এগুলোকে বলা হয় পর্বতমালা। পর্বতমালা আর পর্বত শৃঙ্গের ভিতর বেসিক পার্থক্যটা আসলে এখানে। তো বৃহত্তম পাহাড় হচ্ছে গারো পাহাড়, আর বৃহত্তম পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং বা বিজয়। এটা আমি মিটারটা দিয়ে দিলাম। বাংলাদেশের পাহাড়গুলো টারশিয়ারি যুগে বাংলাদেশের পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের ভূপ্রকৃতি কয় ভাগে বিভক্ত। বাংলাদেশের ভূপ্রকৃতি নর্মালি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, একটা হচ্ছে প্লাস্টোসিন যুগের সোপান অঞ্চল, একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই তিনটা তো পাহাড় সমূহ টারশিয়ারি যুগে অবস্থিত। এটা হচ্ছে এখানে প্রশ্ন। বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার ও 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এভাবে প্রশ্ন এসেছে। একবার চাকরির পরীক্ষা এসেছে বাংলাদেশের উপর দিয়ে নিচের কোনটি গেছে। তো 3টা অপশন ছিল, কর্কট ক্রান্তি রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, টপিক অফ ক্যান্সার। 3টে আছে, 4 নম্বর অপশন আছে সবগুলা। সবগুলো উত্তর হয়েছে। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কি? এটা বঙ্গোপসাগর একটা খাত। সোয়াচ অফ নো গ্রাউন্ড, তো বঙ্গোপসাগরের একটা খাতের নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেখানে অনেক গভীর। তো এটাই হচ্ছে এখানের মূল বিষয়। এরপরের স্লাইডে আমরা দেখব বাংলাদেশের কিছু সীমান্তরক্ষী বাহিনী আছে, বা পৃথিবীর বাংলাদেশের আশেপাশে কিছু সীমান্তরক্ষী বাহিনী আছে। বাংলাদেশের আগে যে বর্ডার গার্ড ছিল, আগে কিন্তু বিডিআর ছিল, বাংলাদেশ রাইফেল। সো আমরা জানি যে বিডিআর বিদ্রোহ, এবং বর্তমান গভর্নমেন্ট যে শেখ হাসিনা যিনি মানে যে ফল করেছেন রিসেন্টলি, তাকে কিন্তু এই বিডিআর বিদ্রোহের জন্য দায় দেওয়া হচ্ছে। এবং এই বিডিআর বিদ্রোহটা আবার সাম্প্রতিক সময় আলোচনা চলে এসেছে। তো সাম্প্রতিক ইস্যুতে আমরা বিডিআর বিদ্রোহ নিয়ে একটু তথ্য জানার চেষ্টা করব। এছাড়া এখানে বিডিআর নাম কিন্তু ওই সময় বিডিআর নাম এবং পোশাক পরিবর্তন করে ওই সময় কিন্তু বিজিবি করা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ, বিডিআর নাম চেঞ্জ। আর ভারত হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। পাকিস্তানের বর্ডার গার্ডের যে বাহিনীর নাম হচ্ছে রেঞ্জার্স। এরপরে মায়ানমার হচ্ছে বিজেপি। দেখেন এখানে বিজিবি আর বিজেপি এই দুটো কিন্তু মিলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বিজেপি বর্ডার গার্ড পুলিশ মায়ানমারের, এই দুইটা বাংলাদেশের সাথে মিলে না যায়, এটা জাস্ট একটু খেয়াল রাখলেই হবে। এবার আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের সমুদ্র সীমা জয়। এখানে যে তথ্যটা আছে এটা একটু পুরাতন হয়ে গেছে। এইগুলা কিন্তু ওই সময়কার সময়ে সাম্প্রতিক ছিল, কারণ বাংলাদেশের বা ভারতের কাছ থেকে কিছু সমুদ্র সীমা পেয়েছে। এই যে বললাম না যে রাজনৈতিক সমুদ্র সীমা এবং অর্থনৈতিক সমুদ্র সীমা যেগুলো আছে, এটা আন্তর্জাতিক আইনে আদালতে মামলা করে সেখান থেকে একটা মামলা নিষ্পত্তি হয়েছে। এইগুলো একটা সময় ছিল পরীক্ষা আসতো, রিসেন্ট টাইমে এগুলো আর খুব একটা আসে না, কারণ এটা দেখাচ্ছে এখানে 2009 সাল, এখানে 2014 সাল, এইগুলো এখন আর ওইভাবে সাম্প্রতিক নেই। এরপরটা যদি আমি দেখার চেষ্টা করি,
এটা এর পরেরটাও কিন্তু একই রকম, যে সেই আরেকটা যে সমুদ্র সীমার রায় হলো এটাও কিন্তু ওরকম একটা পুরাতন হয়ে গেছে। এটা খুব একটা এই মুহূর্তে আর পরীক্ষায় প্রশ্ন আসে না। এখানে আমরা একটা তথ্য দিয়েছি যে সাধারণ জ্ঞান সাম্প্রতিক। তো এখানে যে কিছু তথ্য রয়েছে সেই তথ্যটার যে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব যে সাধারণ জ্ঞান যে সাম্প্রতিক, আমরা দেখি অন্য স্লাইড এখানে। সাম্প্রতিক অংশে একটা জিনিসই আমি শুধু আজকে দেখাবো, যেটা হচ্ছে যে ডম্বুর বাঁধ। এই ডম্বুর বাঁধটা কোথায়? ডম্বুর বাঁধটা গোমতী নদীর উপরে ভারতীয় অংশে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী রয়েছে ৫৪টা। বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী হচ্ছে ৫৭টা বা ৫৭টা। তার ভিতর ৩টা হচ্ছে মায়ানমারের সাথে, নাফ, সাঙ্গু আর মাতামুহুরি। আর ভারতের সাথে বাকি ৫৪টা আন্তঃসীমান্ত নদী রয়েছে, মানে ভারতের মধ্যেও আছে আর বাংলাদেশের মধ্যেও আছে। তো এই যে গোমতী নদীটা, ত্রিপুরা রাজ্যের একটা জেলার নাম হচ্ছে গোমতী। এই গোমতী থেকে এই গোমতী নদীটা উৎপত্তি লাভ করেছে। যখন ওই মানে ভারতের যে অংশ, সেখানে ধরেন গোমতীটা এইভাবে নদীটা এখানে চলে এসেছে, বাংলাদেশে চলে এসেছে। ভারতের এখানে অংশে ওরা একটা বাঁধ, ড্যাম নির্মাণ করেছে, যেখান থেকে ওরা পানি আটকে রাখে। এজন্য বাংলাদেশের যে অংশ গোমতী নদী, সেই জায়গায় খুব একটা পানির স্রোত আসে না। এজন্য কিন্তু এই গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়। তো রিসেন্টলি দেখা যাচ্ছে কি যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বন্যা হয়েছে। তো আগামীতে যে চাকরির পরীক্ষাগুলো হবে আগামী ২, ৪, ৫, ৬ মাসে, সেখানে কিন্তু এই বন্যা থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি এই সাম্প্রতিকটা এখন একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। তো ওরা ৩০-৩৫ বছর পরে প্রায় ওদের ওখানে যখন প্রচুর পানি হলো, তখন ওরা কিন্তু বাঁধটা খুলে দিল। নরমালি ফারাক্কা বাঁধ বা হচ্ছে যে টিপাইমুখ বাঁধ, এই যে বাঁধগুলো আছে এরা কিন্তু প্রত্যেক বছর একবার করে খুলে দেয়, এবং যার কারণে বাংলাদেশে বন্যা হয়। তো এবার বড় আকারে বন্যা হয়েছে। ওরা এই ডম্বুর বাঁধটা খুলে দেওয়ার কারণে গোমতী নদী দিয়ে পানি ঢুকে গেছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলা কিন্তু ব্যাপকভাবে আ আমাদের প্লাবিত হয়েছে, এবং বন্যা দ্বারা আমরা বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই যে ডম্বুর বাঁধটা, এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে, তো গোমতী নদীর উপরে। এটা কোন নদীর উপর? গোমতী। আর কোন রাজ্যে? ত্রিপুরা রাজ্যে। তো এটাই আসলে এখানে বেসিক আজকে সাম্প্রতিক দেওয়ার চেষ্টা করলাম। তো এটাই আমাদের আজকের এই পর্যন্ত ক্লাস। তো আমি এখানে স্লাইড দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমাদের মূল টপিকসগুলো আসতে হয়। তো ইনশাল্লাহ আপনাদের সামনে যখন আমার আরো লাইভ ক্লাস হবে, তখন বিভিন্ন আরো টপিকস নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং বিভিন্ন সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর থাকবে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।